সোল, আইডেন্টিটি, মান, আত্মসম্মান, যশ, খ্যাতি প্রভৃতি সমস্ত যে কারকতা আমরা মেটেরিয়াল তথা টু সাম এক্সটেন্ট স্পিরিচুয়াল ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে, তার সর্বপ্রকার কারকতার যে মূলভূত কারকতা যে বহন করে থাকে সে হচ্ছে রবি নক্ষত্র। সে তার রাশি পরিবর্তন করতে চলেছে আগামী 14ই মার্চ, অর্থাৎ কুম্ভ রাশি থেকে ডিপ নলেজ, কোয়াসি স্পিরিচুয়াল আইডেন্টিটি, তার সাথে সমস্ত আর্ট অ্যান্ড কালচারের কোয়ালিটি, ইমোশন, প্যাশন, অবসেশনের রুম তথা আমাদের ভগবানের যে ঘর হিসাবে আমরা যে ঘরকে প্রতিস্থাপিত করি কালপুরুষে, সেই ঘরে রবি পরবর্তী 30 দিনের জন্য তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা লগ্নভিত্তিক ফলাফল নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আলোচনা শুরুর আগে আপনাদের একটা বিষয় শুধু বলে দিই, দয়া করে খুব ফোন করে কনসালটেন্সি চাইবেন না। ফোনে আমি অলমোস্ট কনসাল্ট করি না বললেই চলে। অলমোস্ট করি না বললে মিথ্যে বলা হবে, করি, কিন্তু কিছু স্পেসিফিক কজে বা সেরকম কিছু যদি সিচুয়েশন উদয় হয় তো, নচেত আমি করি না। তার কারণ আমার সময়ও নেই, আর সেটা আমি যেহেতু হাতটাও দেখি তার সাথে, চোখের সাথে, সুতরাং ছবিতে ভালো করে পাম দেখানো যায় না। যারা ছবি তোলেন মোস্টলি তারা নন টেকনিক্যাল মানুষ, কোন জায়গাটাকে বেশি পরিমাণে গুরুত্ব দিতে হবে কোনটা নয়, পামের ছবি তোলার সময় তারা সেই ব্যাপারগুলোতে অনভিজ্ঞ, এবং ছবিগুলো অত্যন্ত শ্যাবি হয়, ফলে ছোট লাইন দেখা যায় না, তার ফলে প্রপার ইন্টারপ্রিটেশন করা যায় না, সেই কারণেও দেখি না। উপরন্তু আমার গুরুদেবেরও বারণ আছে, জাতক জাতিকার কোনো নিজে বা কোনো একজন ক্লোজ ব্লাড রিলেটেড ছাড়া, কারোর সামনে ছাড়া তার ছক দেখতে নেই। তো দয়া করে আমাকে এই অযাচিত রিকোয়েস্ট করবেন না, আমি খুব এম্বারেসড ফিল করি আর কি। যাই হোক, আমি ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে 14ই মার্চ সন্ধেবেলা 6:32 রবি পরবর্তী 1 মাসের জন্য মীন রাশিতে প্রবেশ করবে, এবং মীন রাশিতে প্রবেশ করবে যখন, সে বৃহস্পতির নক্ষত্র, সে পূর্ব ভাদ্রপদের সাথে প্রবেশ করবে, এবং পূর্ব ভাদ্রপদের মীন রাশিতে বিস্তার আছে 3 ডিগ্রি 20 মিনিট। 3 ডিগ্রি 20 মিনিট অতিক্রম করতে রবি সময় নেবে 18/3/2025 রাত্রিবেলা 2:56 2:56 AM। তারপরে রবি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, শনির নক্ষত্র, তার বিস্তার 3 ডিগ্রি 20 থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। এই অংশে রবি অবস্থান করবে 31/3/2025 দুপুরবেলা 1:41 মিনিট পর্যন্ত। তারপরে রবি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, এবং রেবতী নক্ষত্রের বিস্তার মীন রাশি শেষ পর্যন্ত। তো 26 ডিগ্রি 40 মিনিটে আসার পরে রবি গণ্ডান্ত হয়ে যাবে। তো গণ্ডান্ত স্টেটে রবি প্রবেশ করবে 11/3/2025 সকাল 10:21 মিনিটে। এই সময় রবি থাকবে 26 ডিগ্রি 40 মিনিটে, এবং এই ফেজে পরবর্তী 80 ঘন্টা পরে রবি মীন রাশি ত্যাগ করবে, এবং সেই সময়টা হচ্ছে 14/3/2025 সন্ধেবেলা 6:33 মিনিটে। তো এইটা হচ্ছে মোটামুটি রবির যে গাণিতিক সময় গোচরের ক্ষেত্রে সেটা। তো নক্ষত্র ওয়াইজও বলে দিলাম, অনেকে শুনতে চায় সেই কারণে। তো রবি এখানে প্রবেশ করার পরে কি ফল দেবে দেখুন। প্রত্যেক বছরই রবি মীন রাশিতে যায়, অনুষ্ঠান একটা করা হয়, আমি তো অন্তত করি প্রত্যেক বছর, কিন্তু বিষয়টা হচ্ছে প্রত্যেক বছরের প্রেক্ষাপট একরকম থাকে না। এই বছরের প্রেক্ষাপটটি একটু বিশেষভাবে আলোচনার তাৎপর্য আছে। তার কারণ আমি জাস্ট 4 দিন আগে, আজকে আমি 2 তারিখ অনুষ্ঠান করছি, 2রা মার্চ। তো আমি 4 দিন আগে অনুষ্ঠান করেছি যে 6টা প্ল্যানেটের এখানে বসে থাকার মীন রাশিতে তার সার্বিক ইম্প্যাক্ট কি হবে। আপনারা যখন সেগুলো
মানে আপলোডেড হবে তখন দেখতে পারবেন। তো তার সাথে আমি লিয়াজো রেখেই বলছি। তো রবি সেই, যেহেতু রবিকে আমরা নর্মালি বলার সময় একটি গ্রহ হিসাবেই কনসিডার করে বলি, তো সেই হিসাবে রবি মীন রাশিতে প্রবেশ করছে 14 তারিখ, যেদিন প্রথম চন্দ্রগ্রহণ সংগঠিত হবে সকালবেলা। এটি দৃশ্য নয়, তার উপরেও আমি একটি অনুষ্ঠান করেছি, হয়তো আপলোড হয়ে গেছে এতক্ষণে। তো যাই হোক, আমাদের রবি এখানে নর্মালি দেখুন বছরের মধ্যে দুটো মাস থাকে, যেই দুটো মাসে আমরা কোনো নর্মালি দেখবেন যে কোনো মাঙ্গলিক কার্য আমরা করতে চাই না। সেই দুটো মাসের মধ্যে পৌষ এবং চৈত্র মাস অগ্রগণ্য, ভাদ্র মাসেও করা হয় না। ভাদ্র মাসে রবি তার মূল ত্রিকোণে থাকে এবং পৌষ মাসে রবি তার মূল ত্রিকোণের পঞ্চমে থাকে, বৃহস্পতির মূল ত্রিকোণে থাকে, এবং চৈত্র মাসে রবি মীন রাশিতে থাকে, সেটি বৃহস্পতির স্বক্ষেত্র। এই তিনটে জায়গায় করা হয় না, তার কারণ আমাদের শাস্ত্রে যেটা, অথর্ববেদে যেটা বলা আছে সেটা হচ্ছে যে রাজা যখন তার গুরুর গৃহে আসে, যদিও মনে রাখবেন যে গ্রহ যখন সৃষ্টি হয়েছে ভগবান কৌশলে রবির দেহ থেকেই সেই গ্রহগুলোকে সৃষ্টি করেছে। গ্রহ বলুন বা তার উপগ্রহ বলুন, যাই বলুন না কেন, তার শরীর থেকেই সৃষ্টি করেছে। কিন্তু যখন মর্যাদা প্রদান করা হয়েছে, সেই মর্যাদা প্রদান করার সময় কিন্তু রবি বৃহস্পতিকে সমমর্যাদা প্রদান করা হয়েছে এবং ক্লাসগত হিসাবে রবির থেকে সামান্য উচ্চ ক্লাসে গুরুকে রেখেছে, কারণ গুরুর স্থান সবসময় সব থেকে উঁচুতে হয়। ভগবানের সাথে যদি সাধারণ মানুষের যে কোঅর্ডিনেশনটা সংস্থাপিত হয় সেটা গুরুর দ্বারাই হয়। সুতরাং গুরুর স্থান সবসময় রাজার থেকে ওপরে হয়। সেই জন্য দেখবেন পূর্বদিনের অনেক সময় নাটক সিরিয়ালে বিভিন্ন রকমভাবে দেখানো হয়, যদিও তাতে প্রচুর ভ্রান্তি ভুল ভরা, মানে দেখলে পরেই সেগুলো যারা টেকনিক্যাল তারা ধরতে পারে খুব সহজে। তবুও আমি বলছি তাদের উদ্দেশ্য অসৎ, আমি সেটা কখনো বলবো না। কিন্তু তা দেখবেন যে রাজার যখন করোনেশন হয়, তার রাজ্যাভিষেক হয়, তখন যে রাজপুরোহিত অর্থাৎ যিনি গুরু, তিনি তার করোনেশনটা করে, অর্থাৎ তিনি করার পরেই তাকে রাজা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়। তার আগে পর্যন্ত সেই প্রদান ক্ষমতাটা কারোর থাকে না, যতই তিনি যুবরাজ থাকুন না কেন। তো সেই হিসাবে গুরুর মর্যাদা সবসময় উপরে হয়, কারণ মানুষকে তার ডার্কনেস থেকে তার লাইটের দিকে নিয়ে আসার কাজ হচ্ছে গুরুর। তথাপি পরম ভগবানের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও গুরুই প্রধান ভূমিকা পালন করে থাকে। তো এই হিসেবে বৃহস্পতির স্থানটা কিছুটা উচ্চ দেওয়া হয়েছে রাজার থেকে। তো রাজা দুবার বছরে, একবার হচ্ছে পৌষ মাসে, একবার চৈত্র মাসে, যখন তিনি গুরুর ঘর দিয়ে তার নর্মাল গোচর সংগঠিত করেন। এই গোচর সংগঠনকালে গুরু তাকে রাজ্য পরিচালনা করার যে কৌশল আছে, যে বুদ্ধি, যে জ্ঞান, তথা মানুষের হিতার্থে কাজ করা, তার ওয়েলবিং, তাদের ভালোর জন্য কাজ করার পরামর্শ দেন এবং নর্মালি প্রচুর নলেজ প্রদান করেন। তখন কি হয়, সেই জ্ঞান শোনার জন্য প্রচুর যে জ্ঞানী মানুষ ব্রাহ্মণ সেখানে জড়ো হয়, তার ফলে সমাজে ঘাটতি দেখা যায় অনেক সময়, যে তার নর্মাল কাজ করার জন্য ব্রাহ্মণের ঘাটতি দেখা দেয়। তার ফলে এই সময়, এই দুটো মাসে অ্যাকচুয়ালি কোনো মাঙ্গলিক কার্যের ক্ষেত্রে করার মতন যোগ্য মানুষ থাকেন না, তার ফলে করা যায় না। তো সেটা সেই কন্টেম্পোরারি স্টেট অনুসারে লেখা হয়েছে তৎকালীন। বর্তমানের প্রাসঙ্গিকতা সেরকম নয়, কিন্তু আমরা কনভেনশন হিসাবে ধরে নিয়েছি এই দুটো মাসে আমরা কিন্তু এই দুটো মাসের কাজ করার ক্ষেত্রে আমাদের শাস্ত্রে কোথাও কোনো বাধা দানকারী কোনো কথা নেই। ইভেন ভাদ্র মাসেও রবি যখন মূল ত্রিকোণে থাকে, ভগবান পরম ভগবানের তখন ধরাধামে অবস্থান হয়, যখন চন্দ্র রোহিণী নক্ষত্রে থাকে, এবং সেই দিন আমাদের জন্মাষ্টমী হয়। তো সব থেকে পবিত্র মাস, কিন্তু সেই সময়ও এই একই কারণে করা হয় না, যে বহু মানুষ ভগবানের নিজস্ব
তার যে সার্ভিস সেখানে মানুষ লেগে যাবে, তার ফলে ভালো গুরু পাওয়া যাবে না যিনি কাজটি আমার যে মাঙ্গলিক কার্য পরিবারের বা জনস্বার্থে আছে সেটা করে দিতে পারে। এই দুটো কারণেই হয় না মুখ্যত। এর কোনো শাস্ত্রীয় বিধান নেই কিন্তু, কারণ দেখবেন উপনয়ন থেকে শুরু করে যত গুরুত্বপূর্ণ, উপনয়ন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, কারণ ইনিশিয়েশন হয়। তো সেই ডেটগুলো দেখবেন সবসময় চৈত্র মাসে, ভাদ্র মাসে বেশি পরিমাণে থাকে। তাহলে যদি সেই মাসগুলো অশুভ মাস হতো, তাহলে সেই মাসগুলোতে ওই ডেটটা পড়তো না, কারণ মানুষের দীক্ষা প্রদান, ইনিশিয়েশন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। ব্রহ্মচর্য পালন করতে হয় 1 বছর তো মিনিমাম। তো সব থেকে গুরুত্বপূর্ণ যে কর্মকাণ্ড আছে, শাস্ত্রীয় কর্মকাণ্ড আছে, সেটা কেন বন্ধ থাকবে তখন? তো তাহলে সেটা একটা বিপরীতধর্মী কনক্লুশন এসে যাচ্ছে, সেটা কখনো সম্ভব নয়। তো যাই হোক, রবি যখন মীন রাশিতে প্রবেশ করে তখন প্রথম কথা সে সাবমিসিভ হয়ে যায়। সাবমিসিভ এই কারণেই হয়ে যায় কারণ গুরুর কাছে সবসময় মাথা নিচু করে যেতে হয়, সদর্পে অহংকার, এইভাবে আমি রাজা সুতরাং আমি প্রবেশ করছি, এই মহিমায় গেলে পরে তিনি কিছুই শিখতে পারবেন না আর কি যে কোনো জায়গায়। তো এখানে যেটা নর্মালি এফেক্ট দেয় সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশন, আত্মোপলব্ধি দেয় প্রচুর পরিমাণে স্পিরিচুয়াল গ্রোথ অ্যান্ড ইনক্লিনেশন দেয়। তার সাথে যেটা দেয় সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ হিউজ এনার্জি। যেহেতু নিজের মূল ত্রিকোণ থেকে সে 8th হাউসে অবস্থান করে, তো 8th হাউস সবসময় মানুষের হিডেন পোর্শন, তার যে চিন্তা ভাবনা, তার যে প্ল্যান, সেগুলোকে বোঝায় মুখ্যত, এবং একটা হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জি সেখানে প্রদান করে। এবং সেই এনার্জিটা সে নলেজ আরোহণের ক্ষেত্রে বা তার যে সমস্ত রাজনৈতিক পন্থা পদ্ধতি, সামাজিক পন্থা পদ্ধতি শিখতে হয় সমাজ বা রাষ্ট্রের কল্যাণে, সেটা তিনি সেখানে শিখে থাকেন। এখানেও সে সেই শক্তিটা প্রদান করে। আচ্ছা, ভেরি হাই সেন্সিটিভিটি থাকে, খুব স্পর্শকাতরতা থাকে, হিউম্যানিটি থাকে, অসম্ভব হাম্বলনেস থাকে, কম্প্যাশন থাকে, মানুষকে ক্ষমা করার ক্ষমতা। অর্থাৎ রাজা এখানে দিনভাবে তার গুরুর সম্মুখে বসেন এবং বসে 1 মাস যাবৎ শিক্ষা আরোহণ করেন। এবং এখানকার নবাংশটা দেখবেন কর্কট থেকে মীন পর্যন্ত, তো এর অর্ধাংশ আছে নবাংশের, সেটা হচ্ছে মেটেরিয়াল নলেজ গুরু প্রদান করে, যেটা আমি বললাম সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে নিয়ম সেগুলো তিনি বোঝান, এবং বাদ বাকিটা স্পিরিচুয়াল নলেজ তিনি প্রদান করেন। এই দুটোর অদ্ভুত ভারসাম্য মীন রাশিতে রয়েছে। সেই জন্যে মীন রাশি হচ্ছে কোয়াসি স্পিরিচুয়াল, আধা মেটেরিয়াল নলেজের সংস্থান। বৃহস্পতি সবসময় সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। এবং জলতত্ত্বের রাশি মানে সেখানে নর্মালি আমাদের ইমোশন, প্যাশন, অবসেশন, এই পার্টগুলো অনেকটা বেশি হয়। কোনো নলেজ আরোহণ করতে গেলে বা প্রদান করতে গেলে দুটোর খুব দরকার। সেখানে যদি অত্যন্ত একটা বেশি পরিমাণে ধরুন ট্রানজাকশন ধরনের ওয়ার্ড এসে যায়, তাহলে সেটা কখনোই হয় না। গুরু ভালোবেসে তার শিষ্যকে সব প্রদান করবে এবং শিষ্য সেগুলো অত্যন্ত সৎ এবং অত্যন্ত মহৎভাবে সেগুলোকে আরোহণ করবে। না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে। তো সেই নবাংশ বৃশ্চিককে এর মধ্যেই প্রদান করা রয়েছে, যেখানে কোনো অ্যামেন্ডমেন্ট হলে সে পুনরায় সেটা গুরুর কাছ থেকে দেখে নিতে পারে। তো যাই হোক, এই ঘরের নর্মালি দয়াশীল, স্পর্শকাতর, মানবিক, গভীর জ্ঞান, টু সাম এক্সটেন্ট রোম্যান্টিক অলসো, কারণ শুক্র এখানে এক্সল্টেড থাকে, ঠিক আছে। রোম্যান্টিক, প্যাশনেট, সমব্যথী। এই সমব্যথী ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, কারণ রাজাকে এত মানুষকে তার দেখতে হয়, ফলে কোনো ইন্ডিভিজুয়াল মানুষ বা ব্যক্তির পক্ষে তার পক্ষে দেখাটা সম্ভব হয় না সেরকম কোনো বিশেষ ঘটনা প্রবাহ ছাড়া। কিন্তু এখানে তার সমব্যথী, যে তিনিও যে একটা সাধারণ মানুষ
এবং তাকে যে রোলটা প্লে করতে দেওয়া হয়েছে সেটা একজন রাজার রোল, কিন্তু তিনিও আর 5 জন মানুষের মতন মানুষ, সেই মূল্যবোধটা তার এখানে অত্যন্ত বেশি পরিমাণে জাগ্রত হয়। তো সেখানে সমব্যথী শব্দটা গুরুত্বপূর্ণ, ক্রিয়েটিভিটি, ডিপ কানেকশন উইথ স্পিরিচুয়ালিটি, এদের নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। মানে এদের মধ্যে যে এখানে আসার পরে তার মধ্যে যে রাজার যে ধরনের ধরুন অথরিটি, হ্যাঁ, বা কিছু কিছু ক্ষেত্রে ধরুন বেশ কঠোর পদক্ষেপ নেওয়ার মতন, এই জায়গাটার থেকে না সে অনেকটা বিপরীতধর্মী রোল প্লে করেন। যার ফলে রাজা যেহেতু তার ইগো বা অথরিটি সবার ওপরে থাকে, সেহেতু তার যে ইমোশন প্যাশন সেটাও সবার ওপরে থাকবে বলেই ধরে নেওয়া হয়। তো এর ফলে এখানে সেই পরিমাণ ইমোশন প্যাশনকে নিয়ন্ত্রণ করাটাও খুব জরুরি, না হলে মিসডাইরেকশন হয়ে যেতে পারে, ভুল দিকে পদক্ষেপ হয়ে যেতে পারে আর কি, বিপত্তি সৃষ্টি করতে পারে। রবির যে অত্যাধিক অ্যাগ্রেশন, যেটা আমি বলছিলাম একটু আগে, যে অথরিটি, ইগো, হ্যাঁ, কিছু ক্ষেত্রে অন্যাসিক ব্যক্তিত্ব, হ্যাঁ, তার সাথে ব্যক্তিত্বকে নিউট্রালাইজ করা যে ক্ষমতা, সেটা কিন্তু এখানে বৃহস্পতির থাকে এবং সেটা সে করেও থাকে নর্মালি। হ্যাঁ, এবং টিচারের রুমে আসে। সমস্যাটা এখানে যেটা সৃষ্টি হয়, যে এবার এটা তো জেনারেল প্রেডিকশন রবি মীন রাশিতে থাকলে কি ফল দেয়, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে এখানে রাহু বসে আছে। আমি গতদিন আলোচনায় বলেছি, যখন শুনবেন তখন লিয়াজও করতে পারবেন আর কি, যে এই যে 6টা প্ল্যানেট বসে থাকা নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে, যেগুলো বেশ কিছু জায়গায় কথাবার্তাগুলোর মধ্যে কোনো মিল নেই। আমি এরকম প্রশ্নও কিছু শুনতে পাচ্ছি, মানুষ আমাকে করেন বিভিন্নভাবে। তো আপনাদের একটা কথা বলে রাখি, এখানে সব থেকে গন্ডগোল হচ্ছে রাহু। রাহু না থাকলে ব্যাপারটা কিছু না, রাহু হোক বা কেতু হোক, হয়েছে ব্যাপার। তো রাহু তার নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতির নক্ষত্রে চলে যাবে 15 তারিখ রাত্রিবেলা। তো সেটা যাওয়ার পরে রাহুও কিছুটা কন্ট্রোল থাকবে, কিন্তু সমস্যাটা হচ্ছে রাহু যেখানেই থাকবে, রবি যদি সেখানে, রবি মানে কি, রবি মানে হচ্ছে প্রকাশ, রবি মানে আমাদের সোল, আমাদের আইডেন্টিটি, আমাদের ক্ল্যান, আমাদের লিনিয়েজ, আমাদের পরিচয়। আমি অনেকবার উদাহরণ দিয়ে বলেছি, দেখবেন একটু গ্রামের দিকে, যেখানে মানুষের মধ্যে এখনো ধরুন গ্রাম্য যে কালচার, একে অপরের খবর রাখা, এটা আমাদের কোর শহরের মধ্যে রাখাটা প্রায় অসম্ভব। তার কারণ মানুষের সেই সময় নেই, সবাই সারাদিন দৌড়াচ্ছে। তো সেখানকার মানুষ কিন্তু অন্তত ইন্ডিভিজুয়াল খবরটা রাখে গ্রামের দিকে। তো সেখানে না এখনো দেখবেন বাচ্চাদের জিজ্ঞাসা করে কোন বাড়ির ছেলেরে, কোন বাড়ির মেয়েরে, হয়তো দুষ্টুমি করছে খুব, তো কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ তাকে বকা দেওয়ার জন্য বলছে, হ্যাঁ, হয়তো বললো তোর বাবা তো এরকম ছিল না, কথা বললে শুনতো, তোরা এরকম হলি কি করে, কোনো কথা শুনিস না, ন্যাচারালি কলোকিউয়াল কথা বলে। কিন্তু ওই যে বলে না যে কোন বাড়ির ছেলেরে, কোন বাড়ির মেয়েরে, কথাটা মানে কি, সে তার লিনিয়েজটা মেলানোর চেষ্টা করছে। যে তার হয়তো সেই মানুষটির বয়স 70-75 বছর, সেই ব্যক্তিটি তার বাবাকেও দেখেছেন, কাকা জ্যাঠা পিসিদেরও দেখেছেন, তাদের স্বভাবের সাথে তাদের পরের জেনারেশনের স্বভাবের যে একটা বিপুল পরিমাণ পার্থক্য তৈরি হয়েছে, সেটাতে তিনি বিস্মিত। সেই জন্যই তিনি এরকম প্রশ্ন করছেন। এটা শহর বা সুবারবানে এরকম ধরনের প্রশ্ন আপনি খুব রেয়ার শুনতে পাবেন কাউকে করছে কেউ পাশের বাড়ির লোক পাশের বাড়ির লোককে চেনে না। যত আধুনিকতা এসেছে তত এগুলো আস্তে আস্তে অমিট হয়ে গেছে। তো যাই হোক, তো রবি আমাদের এই লিনিয়েজকে বহন করে, আমাদের সোল, আমাদের আইডেন্টিটিকে বহন করে। সেই জন্য তো এক্সটেনশন বলা হয়, পিতামাতার এক্সটেনশন তার সন্তান, তার জেনেটিক এক্সটেনশন বলুন, তার সোল থেকেই আরেকটি সোলের উৎপত্তি বলুন, সমস্ত কিছু এভাবেই তৈরি হয়। নতুন কোনো সোল তো তৈরি হয় না, তার মাধ্যমে একটা সোল সেখানে ইন্ট্রোডিউস হয় আর কি। মাধ্যমটা সেই পুরুষ মহিলা নেয়। রবি এখানে খুব গুরুত্বপূর্ণ, মানুষের রেট্রোস্পেকটিভ এফেক্টকে নিয়ে আসা। তার অনেক সময় দেখবেন, অনেক বয়োজ্যেষ্ঠ লোক ও পরিবারের মধ্যে অনেক সময় বলে থাকে
যে ওর হাঁটাটা না অনেকটা ওর দাদুর মতন, বা ওর কথাবার্তার মধ্যে ওর জ্যাঠার ভাব লক্ষ্য করা যাচ্ছে, বা মামার সাথে অনেক মিল আছে। এই কথাগুলো এমনি আসেনি, এই কথাগুলোর পেছনে ওই পিতামাতার যে জেনেটিক এক্সটেনশনটা হয়েছে সেটাকেই শো করছে। দিস এক্সটেনশন বিং বেয়ার্ড বাই দ্য সান। তো এটা মাথায় রাখতে হবে, রবি এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। সুতরাং তার সাথে যখনই রাহু যুক্ত হয়ে যায়, রাহু তার রেট্রোস্পেক্টিভ এফেক্টকে টেনে আনে, এবং টেনে আনে ম্যাল হিসাবে। মনে করুন সে ব্যক্তির খুব সম্মান আছে সমাজে, তার দাদু, তার পিতা, তার কাকা, জ্যাঠা, পিসি, এদের সমাজে একটা সম্মান আছে। সে রাহু সেখানেই এফেক্ট করবে যেটা যে বয়সে তার জন্য খুব ক্রুশিয়াল। মনে করুন একটা 12-15 বছরের বাচ্চাকে তার লেখাপড়ায় এফেক্ট করবে, বা হেলথে এফেক্ট করবে, আরও কম হলে তার হেলথে এফেক্ট করবে। একটা 20 থেকে 40 বছরের মানুষের সম্মানে এফেক্ট করবে, তার বেশি বয়স হলে সম্মান তার সাথে শরীরে এফেক্ট করবে। রাহু যে বয়সে যে স্থানে এফেক্ট করলে মানুষের সব থেকে বেশি পেইন হতে পারে, সেইখানেই সে এফেক্ট করে, when it comes contact with রবি or চন্দ্র। চন্দ্রের ক্ষেত্রে ব্যাপারটা তবুও বাহ্যিক, রবির ক্ষেত্রে একেবারে সোল কেন্দ্রিক। তার ফলে সেই জায়গাটা ভীষণভাবে কন্টামিনেটেড হয় এবং ভীষণই নেগেটিভ ফল দেয়। এবং রবির যত রকম পজিটিভ গুণ আছে, রবির সমস্ত গুণ পজিটিভ, কারণ রবির মধ্যে মুখ্যত সামান্য সাত্ত্বিক, রবির 70 ভাগই রাজসিক এবং 18 থেকে 20 ভাগের মতন তামসিক প্রবৃত্তি আছে। কারণ রবিকে শাসক হিসাবে কাজ করতে হয়, রবিকে ক্ষাত্র ধর্ম প্রদান করা হয়েছে, শাসক সে তো, মূল শাসক, প্রধান শাসক। তো সেই হিসাবে তার শাসন কার্যের জন্য যে সমস্ত গুণ দরকার, ভগবান সে সমস্ত গুণ তাকে পূর্ণ মাত্রায় প্রদান করেছে। তো রবির মধ্যে নলেজের পরকাষ্ঠা রবি, সমস্ত প্রকার নলেজ, কারণ সমস্ত গ্রহই তার থেকে সৃষ্টি হয়েছে। তো শুক্রের যেরকম আর্ট অ্যান্ড কালচার, তাও রবির মধ্যে আছে। আবার বুধের যেরকম কমিউনিকেশন স্কিল আছে, কোঅর্ডিনেশন স্কিল আছে, তাও রবির মধ্যে আছে। কিন্তু রবি কখনো নিজে কাজটা করে না, রবি তার ডাইরেকশনের মাধ্যমে অন্য প্ল্যানেটকে দিয়ে কাজ করে। কারণ রাজা কখনো রাস্তায় নেমে কাজ করেন না, তার লোক আছে কাজ করার জন্য, তিনি ডাইরেকশন দেবেন, সেই ডাইরেকশন অনুসারে কাজের এক্সিকিউশন হবে। তো এখানে কি হয়, রাহুর সাথে থাকাকালীন যেটা হবে সেটা হচ্ছে এক ধরনের মিথ্যাচার, নিষ্ঠুরতা, বলপূর্বক নিজের অথরিটি দ্বারা দমন, অত্যন্ত যাকে বলা হয় প্রভোকেটিং কথাবার্তা বলা, দয়া মায়াহীন ইলিউশন নির্মাণ করা, যুদ্ধের জিগির তোলা, পিসের ধারপাশ দিয়েও যাওয়া নয়, কোনো না কোনোভাবে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে একদম নষ্ট করে দেওয়ার প্রবণতা তৈরি হবে। এবং এটা কিন্তু আমি যেটা বলেছিলাম জাস্ট আগের অনুষ্ঠানেই বলেছিলাম, 7 তারিখের পর থেকেই আপনারা দেখতে পাবেন, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রের দ্বিতীয় চরণের মাঝামাঝি সময় থেকে মোটামুটি রবি 24 ডিগ্রির পর থেকে এই জিনিসগুলো দেখতে পাবেন। মানুষকে এমন কিছু বিলো দ্য বেল্ট কথা বলে দেওয়া, এবং তারা কিন্তু সমাজের বেশ উচ্চ শ্রেণীর ব্যক্তিত্ব বা একদম সর্বোচ্চ ব্যক্তিত্ব, সেই জায়গা থেকেও কিন্তু বিষয়টি আসতে পারে। রবি যেহেতু সারা পৃথিবীর ক্ষেত্রে, এটা সারা পৃথিবীর ক্ষেত্রেই প্রযোজ্য, তার সাথে মান সম্মান হানিকারক বক্তব্য প্রদান, তার সাথে জেলাসি, শোয়িং টু দ্য গ্যালারি, মানে একদম মানে শুধুমাত্র নিজের ধরুন অস্তিত্বকে বাঁচানোর জন্য এমন কিছু, মানে প্লেইং টু দ্য গ্যালারি যেটাকে বলা হয়, সেই ধরনের কাজকর্ম করার প্রবণতা তৈরি করে আর কি, মিসকনসেপশন তৈরি করে। এবং মিসকনসেপশনের না এমন একটা ধারণা তৈরি করে দেয় সেই গোয়েবলসের থিওরির মতন, যার ফলে মানুষ ঠিক ভুলের মধ্যে প্রভেদটাই হারিয়ে ফেলে টোটালি। মানুষ কেমন দিয়ে, কারণ তার সোল বিং কন্টামিনেটেড। মন কন্টামিনেশন হলে ভগবানের সামান্য যদি ইনক্লিনেশন হয় তাহলেই সেটাকে খুব দ্রুত সরানো যায়। সোল যখন কন্টামিনেটেড হয় তখন যারা ধারাবাহিকভাবে সেই কর্মকাণ্ডের সঙ্গে
যুক্ত না থাকে তাদের কিন্তু বেশ সমস্যার সৃষ্টি হয়। প্রচুর পরিমাণে গোল, অ্যাম্বিশন, ডিপ কোয়ালিটি তৈরি হবে, কিন্তু কোনো সবকটাই রাহু কিন্তু মিসলিড করে দেবে, অর্থাৎ প্রপার জায়গায় যেতে পারবে না। আপনারা দেখবেন যে মোটামুটি পয়লা বৈশাখ, তারপরেও আমি বলেছি আরও 5-6 দিন, অর্থাৎ এপ্রিল মাসের 21-22 তারিখ পর্যন্ত সারা পৃথিবীতেই যে ডিসিশন মেকিং এবিলিটিটা থাকবে, ডিসিশন কারা নেন পৃথিবীতে, আমি জাস্ট বলেছি কিছুদিন আগে, আপনারাও জানেন যে কটা দেশ আছে সেই দেশের যারা প্রধান আছে, যে যে ফরমেশনই প্রধান থাকুন না কেন, তারাই তো ডিসিশন মেকিং এবিলিটিটা নেন, সেই দেশের জনগণের হয়ে তারা ডিসিশনটা নেন। সেই এবিলিটিটাই যেটা সার্বিকভাবে উঠে আসবে, সেটার মধ্যে অনেক মিসকনসেপশন থাকার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। অর্থাৎ প্রপার ডিসিশন মেকিং এবিলিটি কিন্তু এখানে বেশ কিছুটা ডিস্ট্রাকশন হবে, এবং শুক্র বকরি থাকবে, 15 তারিখ থেকে বুধ বকরি হয়ে যাবে, তার ফলে প্রচুর ইলিউশন তৈরি করবে। মানুষ ইলিউশন বা ধরুন অতিরিক্ত ইমোশন দ্বারা ডিসিশন নেওয়ার ক্ষমতাকে লুজ করবে, কমিউনিকেশন ভীষণভাবে ব্যাহত হবে, এবং রবি এবং রাহু একদম অলমোস্ট কন্ট্যাক্টে থাকবে মোটামুটি মার্চ মাসের 23-24 তারিখ পর্যন্ত। তো তার এবং তদুপরি শনিও এখন কম্বাস্ট আছে। এই যে সময়টা আছে, সময়টা মোটেই খুব উপযোগী নয় ডিসিশন নেওয়ার জন্য বা কোনো ডিসিশনকে এক্সিকিউট করবার জন্য। এই সময় একটাই কাজ হচ্ছে ধীরে চলো, যা ডিসিশন আছে সেটা যদি খুব ইমার্জেন্সি না হয় তাহলে পেন্ডিং রাখো, কিছুদিন পেন্ডিং রেখে 1 মাস 10 দিন পরে ডিসিশন নাও। এটাই হচ্ছে এই সময়কার বেসিক কাজ আর কি। তাছাড়া ইগো, অহংকার, ম্যাল অথরিটি, লোক দেখানো এক ধরনের বলতে পারেন টেন্ডেন্সি বা মিথ্যাচার করা, মিথ্যা ক্ষমতা, লিটিল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এক্ষেত্রে ভীষণভাবে অ্যাপ্লিকেবল। অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু সেই বিষয়ের সম্পর্কে কিন্তু অভিজ্ঞ নাও হতে পারে, সে বিষয়ে সাবধান থাকার দরকার আছে। দৈহিক লড়াই পর্যন্ত হতে পারে। আমি একটা জিনিস বলেছি আপনাদের বেশ কিছুদিন আগে, যে রবি যখন খারাপ স্টেটে থাকবে বা শনি যখন খারাপ স্টেটে থাকবে, তখন মানুষের সবসময় প্রথম যুদ্ধ কথা থেকে শুরু হবে, তারপরে সেই যুদ্ধ শেষ হবে গিয়ে একদম এক্সট্রিম পজিশন। এবার যার ছকে যতটা নেগেটিভিটি আছে সেটা তত বেশি ইমপ্লয়েড হবে এবং অসম্ভব রকম মান সম্মান হানিকারক স্টেপ তৈরি করবে। তো সেটা থেকে একটু সাবধান থাকতে হবে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত জায়গায়, যে সমস্ত স্টেটে মঙ্গলের অবস্থান বেশি আছে, মঙ্গল খুব অ্যাক্টিভ আছে, বুধ খুব অ্যাক্টিভ আছে, সেসব জায়গায় রাজদ্রোহ, সেডিশন যেটাকে বলা হয় সেই জাতীয়, বা সাধারণ মানুষের নর্মাল স্বতঃস্ফূর্ত আন্দোলন সেই রাষ্ট্রের বিরুদ্ধে, এই ধরনের অবস্থানও তৈরি হতে পারে। যোগ্য ব্যক্তি যোগ্য স্থানের যাওয়ার মতন মর্যাদা কিন্তু এ সময় পাবে না, অর্থাৎ তার মানে অযোগ্য লোক অযোগ্য জায়গায় বসে থাকবার একটা প্রবণতা কিন্তু থেকে যেতে পারে। প্রচুর জায়গায় কিন্তু সারা পৃথিবীতে রেভলিউশনারি চেঞ্জ যে সময় হবে। আমি যেটা আপনাদের বলেছিলাম যে শনি যখন বেরিয়ে যায় কুম্ভ রাশি থেকে, যদি বৃহস্পতিকে সে মানে বেশ স্ট্রেনথেন স্টেটে পায়, তাহলে কিন্তু একটা বিপুল পরিমাণে সীমারেখা ভিত্তিকও পরিবর্তন তৈরি করে দেয় বিভিন্ন দেশে। সেটা আপনারা মোটামুটি 18ই মে, যতদিন পর্যন্ত এই আমাদের শ্রাপিত যোগ শেষ না হচ্ছে, আমি অনুষ্ঠান একটা করে রেখেছি আপনাদের জন্য, তো সেটা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই পদ্ধতিটা চলতে থাকবে এবং পৃথিবীর বেশ কিছু জায়গায় নকশাগত চেঞ্জ হবে। অলরেডি মানে রাশিয়া ইউক্রেনে অলরেডি হয়ে গেছে, আমাদের মিডল ইস্টের একদম পশ্চিম প্রান্তে ইসরায়েল গাজা সীমান্তেও বেশ কিছু হয়েছে। এরকম বিভিন্ন দেশে আপনারা দেখতে পারবেন বেশ কিছু ভৌগোলিক রাজনৈতিক সীমার পরিবর্তন হচ্ছে।
পজিটিভ নেগেটিভ সেগুলো আমি পরে আলোচনা করব বিষয়। মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য রবির এই গোচর সম্পর্কে বলে দিই। দেখুন, 5th লর্ড 12th রয়েছে রাহু যুক্ত হয়ে, এবং তার সাথে একাধিক ম্যাল পজিশন অফ প্ল্যানেটস রয়েছে। সুতরাং এটিকে কখনোই খুব গ্রহণযোগ্য একটি পজিটিভ যোগ হিসাবে বলা যায় না। তথাপি বলবো, কিছু আনএক্সপেক্টেড গেইন কিন্তু এ সময় আসতে পারে, এবং সেটা মানিটারি গেইন, অবশ্যই কোনো নলেজ ভিত্তিক গেইন এ সময় আসবে না। আর নাম্বার 2 হচ্ছে, মানিটারি গেইন আসলেও এক্সপেন্ডিচার খুব হাই হবে, যার ফলে সেই গেইনের কিন্তু খুব একটা যে সদর্থক পজিটিভ তার যে প্রয়োগ সেটা কিন্তু করে ওঠা সম্ভব হবে না। অধিকাংশটাই স্পেকুলেশনের দ্বারা আসতে পারে, বা আপনার অনেক পুরনো কিছু টাকা পয়সা হঠাৎ করে এ সময় আসতে পারে। আচ্ছা, কাজের জায়গায়, জবের জায়গায় কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় সৃষ্টি হবে, তথা আপনার যিনি বস আছেন, পার্টনার আছেন, তার সাথে কিন্তু ডাইরেক্টলি এক ধরনের কনফ্লিক্টের সিচুয়েশন তৈরি হতে পারে। সেটা থেকে সাবধান থাকবেন, অন্তত একজন থেমে যাবেন। ব্যাপারটা হচ্ছে, ধরুন মনে করুন আপনি 2 বা 3টে ব্যবসা একসাথে করছেন, বা একাধিক কাজের সাথে যুক্ত আছেন। তাহলে এরকম হতে পারে, আপনি যদি খুব ভালো দশায় থাকেন তাহলে কোনো একটাতে লস হচ্ছে, কোনো একটাতে কিন্তু কম্পারেটিভলি লাভ হচ্ছে। রেজাল্ট্যান্ট এফেক্টটা কিন্তু আপনাকে খুব একটা বেটার জায়গা দেবে না। আর যদি একাধিক থাকে জায়গা, তাহলে কিন্তু সেখান থেকে মোটের ওপরে নেগেটিভই আসবে। সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে নজর রাখবেন। কোনো ক্রনিক ডিজিজ থাকলে পরে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হবেন, এবং লেখাপড়ার জন্য কিন্তু খরচ আপনার বেশ কিছু বাড়তে পারে। বৃষ লগ্নের জন্য বলে দিতে পারি, দেখুন 4th হাউসের লর্ড 11th হাউসে রয়েছে। সার্বিকভাবে ভাবতে পারেন যে খুব পজিটিভ গ্রোথ, কিন্তু বারবার বলছি, জেনারেল প্রেডিকশনই বললাম যে রাহু যুক্ত থাকা এটা কখনোই খুব বেটার আসপেক্ট হিসাবে ধরা হয় না। তো এখানে আপনাকে যেটা নর্মালি দেওয়া উচিত, তবে যতটা দেওয়া উচিত তার থেকে কিন্তু 50% আপনাকে কম দেবে। সেটা হচ্ছে আপনার ক্যারিয়ার, আপনার গ্রোথ, আপনার কাজের জায়গায় কিন্তু অপেক্ষাকৃত বেটার ফল দেবে, কিন্তু আপনি যতটা বেটার ভেবে যাবেন তার থেকে কিন্তু কম দেবে। প্রফিটের জায়গাটাও কিন্তু মোটামুটি বেটার দেবে, কিন্তু হাই এক্সপেন্ডিচার থাকবে। বৃহস্পতি যদিও এখন গতি বেশ নিয়েছে, আজকে ধরুন একদম প্রায় 1 মাস হতে আসলো, 26 দিন বৃহস্পতি ডাইরেক্ট হয়েছে, সুতরাং মোটামুটি গতি নিয়েছে। তার সাপেক্ষে বলতে পারি যে কিছুটা অন্তত প্রফিটের অংশকে আপনি পজিটিভ জায়গায় প্রয়োগ করতে পারবেন, কিন্তু পুরোটা কিন্তু করতে পারবেন না, রাহু করতে দেবে না। কলিযুগে রাহুর ক্ষমতা বা তার ইনফ্লুয়েন্স মারাত্মক। সুতরাং তাকে একমাত্র প্রোটেক্ট করতে পারে কিছুটা জুপিটার, এছাড়া কেউ করতে পারে না। শনি তো নয়, অন্যান্য প্ল্যানেটের কথা ছেড়ে দিন, একমাত্র বৃহস্পতি তার নিজের শক্তি ক্ষুণ্ণ করে কিছুটা তাকে প্রোটেকশন করতে পারে। তো সেটুকুই সে করবে, এবং ততটুকুই আমাদের পক্ষে এ সময় পজিটিভ হিসাবে নেওয়া উচিত। আচ্ছা, আপনার ব্যক্তিগত যে ধরুন ডেভেলপমেন্ট এবং গ্রোথ, এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট গ্রোথ, এবং দুটোই কিন্তু কনকারেন্টলি হবে। ফ্যামিলির ক্ষেত্রেও কিন্তু মোটামুটি পিস আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওয়াইফের সাথে, আমি এর ক্ষেত্রে পুরুষদের বলছি, ওয়াইফের সাথে কিন্তু সবসময় সাদুর্যপূর্ণ সম্পর্ক রাখবেন, না হলে কিন্তু সমস্যা তৈরি হবে। শুক্র রাহু যুক্ত হয়ে বকরি আছে, এবং সেটি বৃহস্পতির ঘর, এবং সেই বৃহস্পতি কিন্তু ইমিডিয়েট আমাদের মানে বৃষ রাশিতেই বসে রয়েছে, এবং চন্দ্রের নক্ষত্রে রয়েছে। সুতরাং এটাকে বলা হয় এক ধরনের পারস্পরিক বিপরীতধর্মী ফলাফল, যেটাকে কিন্তু কখনোই আপনারা ভাববেন না এটার সাথে কোনো রাজযোগকারী কোনো যোগ আছে। এটাকে খুব ভালো মানে প্রতিস্পর্ধামূলক একটা ফলাফল দেওয়ার চেষ্টা করে। মেলদের ক্ষেত্রে এক্ষেত্রে করব নর্মাল জায়গাতে
নিজেদের নিজেদের হেলথ ইস্যু বা ফ্যামিলির হেলথ ইস্যুর ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট কনসার্ন থাকবেন, এবং তেমন হলে যোগা, ব্যায়াম বা কোনো ধরুন সাঁতার এই সংক্রান্ত কাজকর্মের দ্বারা কিন্তু আপনি পরিবারকে ফিট রাখবার চেষ্টা করবেন যতটা সম্ভব। সব থেকে বড় বিষয় হলো এই সময় চেষ্টা করবেন আপনার যে গুরু আছে, যাকেই আপনি মানুন না কেন, তার কথা টু দ্য লেটার্স শোনা। মাথায় রাখবেন গুরু এখন আপনার অ্যাসেন্ডেন্টের উপরে রয়েছে। আপনি যদি কোনোভাবে নিজে কোনো সেই রকম স্তরের কোনো ব্যক্তির শরণাপন্ন না হয়ে হঠাৎ করে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু তার থেকে বিপদ বলবো না, নেগেটিভ অ্যাসপেক্ট আসার সম্ভাবনাই বেশি রয়েছে। অর্থাৎ গুরুকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। উপেক্ষা করলে লং টার্মে নেগেটিভ এফেক্ট পাবেন। এখন এই মুহূর্তে হয়তো পেলেন না, পরে পাবেন। তার ফলে তার কথা টু দ্য লেটার্স শুনে চলবার চেষ্টা করবেন। মায়ের শরীর যদি 67 বছর মানে বয়স যদি বেশি হয়, তাহলে তার শরীরের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবার চেষ্টা করবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন থার্ড হাউসের লর্ড 10th হাউসে রয়েছে। তো এক্ষেত্রে আপনার যে ভিগিয়ার বা স্ট্রেংথ, আপনার যে নিজস্ব এগিয়ে যাওয়ার ক্ষমতা, কনভিকশন, তার দ্বারা কিন্তু আপনি নিজের ব্যক্তিগত তথা আপনার যে পারিপার্শ্বিক অবস্থা তার মধ্যে কিন্তু বেশ একটা পজিটিভ রেজাল্ট আপনি জেনারেট করতে পারবেন। এ সময় একটু বেটার দশায় থাকলে কিন্তু সেই জেনারেশনটা কিন্তু আরও ভালো হবে। কাজের জায়গা থেকেও কিন্তু আপনি খুব পজিটিভ ইফেক্ট পাবেন। অপরচুনিটি আসবে বেশ কিছু আপনি যে ডোমেইনে কাজ করেন তার থেকে অন্য ডোমেইনে কাজ করারও কিছু অপরচুনিটি আসবে। কিন্তু আপনাকে আমি একটা কথা বলবো, যে চেষ্টা করবেন যদি সেরকম কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যতি রেখে আপনি দুম করে কাজ ছেড়ে এই মুহূর্তে অন্য ডোমেইনে যাবেন না। সেরকম কোনো না থাকলে, আপনার যদি প্রয়োজন না থাকে, তো কারণ আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড বকরি রয়েছে, মানে বকরি থাকবে 15 তারিখ থেকে, তথাপি নিচ থাকবে। বকরি অবস্থায় নিচের ফল অবশ্য সেইভাবে হয় না, কারণ গ্রহ কাছে চলে আসে। তথাপি বলবো এটা একদমই ভালো সময় নয় কোনো জব বা কোনো রকম কোনো এই ধরনের কাজ চেঞ্জ করার। সেক্ষেত্রে খুব বড় আকারের ইনসাবঅর্ডিনেশন বা আপনি যে কাজে যেখানে নতুন যাবেন সেখানে কিন্তু অদ্ভুত ধরনের একটা টাগ অফ ওয়ার সৃষ্টি হতে পারে। সেই বিষয়েও কিন্তু সাবধান থাকবেন। ব্যক্তিগত জীবনে কিন্তু কম্পারেটিভলি বেটার সময় আছে, কারণ মঙ্গলও আস্তে আস্তে গতি নিচ্ছে, ওই সময় যেতে যেতে গতি নিয়ে নেবে। সুতরাং আপনার ব্যক্তিগত জীবনে আপনি যদি একটু যেগুলো কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা আছে সেগুলো থেকে যদি নিজেকে একটু বিরত রাখতে পারেন, তাহলে কিন্তু খুব একটা আমি সমস্যা দেখছি না। পিতার স্বাস্থ্যের বিষয়ে কিন্তু ভীষণভাবে নজর রাখবেন এ সময়। বিশেষত বয়স যদি 71-এর বেশি হয় তাহলে কিন্তু অবশ্যই নজর রাখবেন, বা কোনো খারাপ দশায় থাকে তাহলেও কিন্তু নজর রাখবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, দ্বিতীয় পতি নবম স্থানে রয়েছে। তো বস, পিতা, পিতৃস্থানীয় যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে, সেটা জ্যাঠা, কাকা, মামা, ইভেন শ্বশুর মশাই, বা যদি পরিবারের মধ্যে আরও কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে, তাদের সাহায্যে কিন্তু আপনি এই সময় নিজের গ্রোথ তথা পরিবারের গ্রোথ পুরোটাই আপনি পেতে পারেন। সেটা এমন হতে পারে যে ফাইন্যান্সিয়াল গ্রোথ না হয়ে, অ্যাডভাইস না হয়ে, সেটা কোনো অ্যাবস্ট্রাক্ট অ্যাডভাইস হলো, কিন্তু তার দ্বারাও কিন্তু আপনি যথেষ্ট গেইন এ সময় পাবেন। এবং কাজের জায়গায় আপনার প্রফেশন, আপনার ব্যবসা, যেরকম ধরনের কাজেই থাকুন না কেন, সেখানে কিন্তু বেশ ভালো গ্রোথ দেখাচ্ছে। শনি যদি আরেকটু পজিটিভ ফল দেওয়ার মতন ক্ষমতায় থাকতো, যেটাও এই যে গ্রহণ সংগঠিত হবে তারপরে কম্পারেটিভলি একটু দেওয়ার চেষ্টা করবে, যেটা আমি বলছি সূর্যগ্রহণ 29শে মার্চ রাহুর সাথে একদম সংস্পর্শে চলে আসবে। তো এক্ষেত্রে কিছু পজিটিভ, মানে ফাইন্যান্সিয়াল গেইনের ক্ষেত্রে কিন্তু কিছু পজিটিভ জায়গা আপনাকে দেবে। তো সেটা আপনি বুঝতে পারবেন আপনার কাজকর্মের দ্বারা। এবং
নিজের অনেক কিছু ডিজায়ার বা মেটেরিয়াল ডিজায়ার সেটা কিন্তু ফুলফিল হওয়ার মতন যোগ এখানে দৃষ্ট হচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ধরুন এমন কোনো কর্মকাণ্ড আপনি যুক্ত আছেন, কোনো সরকারি টেন্ডারের উপরে কাজ করছেন, বা ধরুন কোনো বড় কোনো ফার্মের হয়ে কোনো কিছু প্রোডাকশন করছেন, সেখানে কিন্তু কোনো রিওয়ার্ডিং কোনো কাজও কিন্তু আপনি করে ফেলতে পারেন। পরিবারের ক্ষেত্রে আমি বলবো, যদি আপনার একাধিক সন্তান থাকে তাহলে বড় সন্তান ব্যতি রেখে অন্য সন্তানদের সাথে খুব সাধুর্যপূর্ণ ব্যবহার এবং যতটা সম্ভব পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বজায় রাখবেন। ইভেন স্পাউসের সাথেও সেটা মেনটেন করবেন। নাহলে কিন্তু কিছু দিনের জন্য, অন্তত 40 দিনের জন্য, আগামী 40 দিনে আমি ক্যালকুলেট করছি, কিন্তু 14 তারিখ থেকে 14ই মার্চ থেকে আপনার পরিবারের কিন্তু মানে অন্তত হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ক্ষেত্রে একটু কঠোরতা বা একটু নেগেটিভিটি আসতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আর পয়সা এক্সপেন্ডিচার করবার আগে কিন্তু একটু চিন্তা ভাবনা করে দেবেন। যদি সেরকম কোনো বিষয় হয় তাহলে এক্সপার্টের পরামর্শ নিয়ে নেবেন। চেষ্টা করবেন এই সময় কোনো ইমুভেবল প্রপার্টি কেনা বা বিক্রি করা, দুটোর ক্ষেত্রেই, বা সেই ধরনের কোনো কাজকর্ম থাকলে সেটা শুরু করা, সেই ক্ষেত্রেও একটুখানি চেক অ্যান্ড ব্যালেন্সের শরণাপন্ন হওয়া। আপার অ্যাবডোমেন এবং ডান দিকের লাং সম্পর্কে কিন্তু সাবধানে থাকবেন, স্পেশালি ডাইজেশন পার্টে। সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন রবি 8th হাউস দিয়ে পাস করছে, তো ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ আমরা একদম নর্মালি জানি যে জায়গাগুলো খুব একটা পজিটিভ নয়, কিন্তু 8th হাউসের কতগুলো গুণ আছে। 8th হাউসের মধ্যে কিছুটা পজিটিভ দিকও আছে, কিছুটা নেগেটিভ দিকও আছে, সব ঘরেই আছে, কিন্তু 8th হাউসের জায়গাটা খুব বেশি প্রকৃষ্ট আছে। 8th হাউসের যে এনার্জি ট্রান্সফার হয় প্রত্যেকটা ঘরেই তো হয় এবং সেই ভাব অনুসারে হয়, সেই ট্রান্সফারের মাত্রাটা অত্যন্ত বেশি হয়। তার ফলে বহু মানুষই সেই ট্রান্সফারের মাত্রাটার প্রপার ভারসাম্য নিতে পারে না, তার ফলে সে ফাম্বল করে ফেলে। এই কারণেই প্রাথমিক প্রবলেমটা শুরু হয়। তার ফলে পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকেই একসাথে সে ফল দেওয়া শুরু করে। যেমন ধরুন আমি যদি পার্সোনাল লাইফ বলি, তো পার্সোনাল লাইফে ভীষণ লোনলি ফিল করে, এবার সে লোনলি থাকতেও পছন্দ করে। এবার ধরুন কোনো মানুষ যদি তার কোনো বন্ধু বান্ধব বা তার স্পাউস হলো, তাকে খুব বেশি এনগেজ করবার চেষ্টা করে, তারা হয়তো ভাবছে একা থাকলে মানে সে খুব ডিপ্রেশনে যাচ্ছে, সেটা যদি করার চেষ্টা করে সে কিন্তু ওভার রিয়্যাক্ট করে দেবে, তার ফলে পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। এই সময়টা হচ্ছে নিজের জন্য সময়, যে সময় সে কিছু গেইনফুল এবং কিছু পজিটিভ জিনিসের চিন্তা ভাবনা এবং তার ট্রান্সফরমেশন সে নিজের জীবনে করতে পারে, যদি সে সেটা করতে চায় তো, বা তার সেরকম ধরনের টেন্ডেন্সিস থাকে। আর যদি একদম নর্মাল মেটেরিয়াল জীবনযাপন করে তাহলে কিন্তু লট অফ হার্ডেলস অ্যান্ড লট অফ সেটব্যাকস মে কাম। বিশেষত চাকরির জায়গায় কিন্তু পজিটিভ নেগেটিভ দুটো জায়গায় দেবে। এবং এখানে কিন্তু আমি একটা খুব বড় রকমের অর্থনৈতিক লস দেখতে পাচ্ছি, অন্তত মার্চ মাসের 18-20 তারিখ থেকে একদম এপ্রিল মাসের ওই 12-13 তারিখ পর্যন্ত কিছু ভুল ডিসিশনের জন্য, বা ধরুন আপনার কিছু প্রদেয় টাকা পয়সা কাউকে সময় মতো, মানে বিশেষত কোনো ট্যাক্সেশন কোনো রেভিনিউ দপ্তরে দেননি, তার জন্য কিন্তু হঠাৎ করে কিছু বড় রকমের আপনার এগেনস্টে অ্যাকশন হতে পারে। সেটা থেকেও কিন্তু সাবধান থাকবেন। সেটা লেজিটিমেট অ্যাকশন, সেটা লেজিটিমেটলি সেটাকে ডিল করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো এই ধরনের। এবং হঠাৎ করে হবে কিন্তু সেটা, এবং তার জন্য আপনার যে আনএক্সপেক্টেড কিছু লস সেটা কিন্তু এখানে ডাইরেক্টলি শো করছে একেবারে। এবং ব্যবসার জায়গায়ও আপনার কিন্তু পরপর 3 দিন গেইন দেওয়ার পরে 4th ডে কিন্তু অনেকটাই লস দেবে, যেটা কিন্তু বেশ কিছুটা টাকাকে সে বার করে নিয়ে বেরিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু এখানে দৃষ্ট হচ্ছে। সেই বিষয়ে সাবধান থাকবার চেষ্টা করবেন। যতটা সম্ভব খাদ্যবস্তু গ্রহণের ক্ষেত্রে হালকা পাতলা খাবার খাওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন 7ই মার্চের পর থেকে কিন্তু খুব দ্রুত টেম্পারেচার রেইজ করতে থাকবে। হ্যাঁ,
এবং টেম্পারেচার রেইজ, অস্বস্তি, হাই হিউমিডিটি এবং খুব সাফোকেশন পূর্ণ একটা টেম্পারেচার হবে। এবং সকালের দিকের রৌদ্রের তাপ দেখলেই সেটা বুঝতে পারবেন, সেটা খুব সহজে অনুমেয়। প্ল্যানেট একেবারে পরিষ্কারভাবে দৃশ্য হচ্ছে এবং টেম্পারেচার কিন্তু বেশ রেইজ করে যাবে। আপনারা বুঝতে পারবেন মার্চ মাসের 20-22 তারিখের মধ্যে বেশ রেইজ করে যাবে। সুতরাং সেটাকে কাউন্টার করবার জন্য যতটা হালকা পাতলা খাবার বা ডাক্তারবাবুর দ্বারা নির্দিষ্টভাবে ডায়েট চার্ট করে সেই মতনভাবে খাওয়ার চেষ্টা করবেন। আপনার স্পাউসের সাথে কিন্তু অসম্ভব রকম মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারে এবং ব্যাপারটা কিন্তু বেশ কিছু দিনের জন্য বেশ একটা কনফ্লিক্টের আকারে, যে রোজ কিছু না কিছু কথায় বাকবিতণ্ডা হচ্ছে, এটা কিন্তু হতে থাকবে। স্পাউসের লেগ লেন্থ বড় বড় কিন্তু চোট আঘাত লাগতে পারে, সেই বিষয়ে কিন্তু সাবধান থাকবেন যথেষ্ট। সিংহ লগ্নের ক্ষেত্রে বলছি, যেহেতু লগ্নপতি নিজে, সেই তো একটু বেশি করে বলে দিচ্ছি। গাড়ি ঘোড়া চালাবেনও খুব সাবধানে। সন্তানদের স্বাস্থ্যের প্রতিও যথেষ্ট দৃষ্টি নিক্ষেপ করবেন, স্পেশালি আপনার যদি একের বেশি সন্তান থাকে। এই সময় যদি কোনো শিফটিং, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং, অনেক কিছু থাকে, পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে, যাই করবেন না কেন কন্টিনজেন্সি যেন সাথে থাকে এবং যেখানেই যাবেন সেখানকার সম্পর্কে প্রপার পড়াশোনা করে তার রোড ম্যাপ তৈরি করে যাবেন। হুট করে সেখানে গিয়ে যাতে কোনো রকম ডিফিকাল্টিস ফেস না করতে হয় সেটা খেয়াল রাখবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 12th হাউসের লর্ড 7th হাউসে রয়েছে। তো 7th হাউস কি দেখে? আপনি ব্যতি রেখে যত সমস্ত কিছু আছে, দ্যাট আর বিং ডিনোটেড বাই দ্য 7th হাউস। তো 7th হাউস আমাদের স্পাউস, আমাদের বিজনেস, আমাদের বন্ধুত্ব, আমাদের প্রফেশনাল ফ্রেন্ডশিপ, আমাদের প্রফেশনাল যারা হেল্প করেন, সেটা কোনো ল সেকশানে, কোনো ধরুন অন্যান্য যে সমস্ত ধরুন টেকনিক্যাল সেকশানে, এই সমস্ত যে সমস্ত বন্ধুবান্ধব আছে তারা পেড হতে পারে বা আনপেড হতে পারে, সেটা বিষয় নয়। তারা তো আপনার কাজের জায়গাকে গ্রোথের জন্য আপনাকে সাহায্য করছে, তাদের প্রত্যেকের সাথে কিন্তু কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা আছে। তো ভেরি কেয়ারফুল। সেহেতু যেটা এন্ড অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার, তার ফলে ধরুন ট্যাক্সেশন, অমুক তমুক, এই সব কিছুর একটা ঝামেলা থাকে, প্রায় সবারই থাকে। তো খেয়াল রাখবেন এই সময়টা যাতে কারুর সাথে কোনো রকম সম্পর্ক ভিত্তিক কোনো রকম দূরত্ব তৈরি না হয়। তাহলে কিন্তু এটা মোটামুটি জুন মাসের 5 তারিখ পর্যন্ত থেকে যাবে, তার আগে বিষয়টি খুব একটা বেটার দেখতে পাচ্ছি না। ক্যারিয়ারের জায়গাতেও কিন্তু আপনার একটু আপস অ্যান্ড ডাউনস শো করছে। যাদের ধরুন এই সময় ট্রান্সফার পোস্টিংয়ের যোগ আছে বলে জানেন, তাদের ক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন যদি সেরকম কোনো সুযোগ থাকে তো, এবং আপনি যদি খুব দূরে বা অড জায়গায় পোস্টিং না পেতে চান, তাহলে আগের থেকে সেই বিষয়গুলো কর্তৃপক্ষকে জানিয়ে রাখা যে এই কারণে আমি চাইছি না এই বিষয়গুলো। এবার তারা যদি কনসিডার করে ব্যাপারটা দেখেন তো দেখতে পারেন, তবে দেখার সম্ভাবনা এ সময় খুব কম আছে, কারণ আপনার কিন্তু একটা অড লোকেশনে যাওয়ার কাজের জন্য যোগ আছে, এবং যেটা কিন্তু আপনার দৈনন্দিন খরচ বাড়াবে, যার ফলে এক্সপেন্ডিচার বাড়িয়ে দিয়ে আপনার আয়কে কমিয়ে দেবে। নর্মালিও কিন্তু আপনার চলাফেরার মধ্যে বা বাড়ি থেকে কোথাও ঘুরতে গেছেন, সেই সময় বাড়িতে ছোটোখাটো কোনো চুরি বা কেপমারি জাতীয় সম্ভাবনা আছে, বা ধরুন রাস্তাঘাটেও কোনো ভ্যালুয়েবলস হারিয়ে যাওয়ার সম্ভাবনা বা কোনোভাবে পকেট মার এই জাতীয় সমস্যাও কিন্তু দৃষ্ট হচ্ছে। যাই হোক, ফাইন্যান্সের জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন, এবং অনলাইন ট্রেডিং বা এগুলো করার ক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখবেন যথেষ্ট পরিমাণে। পার্টনারের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। সব থেকে বেশি যেহেতু পাইসিসের ঘর কালপুরুষের ষষ্ঠ ঘরকে ভীষণভাবে অ্যাফেক্ট করছে, তো এবং ষষ্ঠ ঘর মানে রবির দ্বিতীয় ঘর, তো চেষ্টা করবেন কথাবার্তা বলার সময় কন্ট্রোভার্সিয়াল এবং যত রকম মানে বিবাদাত্মক কথা আছে সেগুলোকে না বলা, বা কেউ যদি বলেও সেগুলোকে ইগনোর করার মতন ক্ষমতা তৈরি করা। এই দ্বিতীয় ক্ষমতাটা তৈরি করা খুব কঠিন, ওটা বলতে খুব সোজা লাগে, তবে কঠিন মানে একেবারে অসম্ভব নয়,
1-2 মাস প্র্যাকটিস করলেই হয়ে যায়। খারাপ সময় আছে এখন, এই সময় প্র্যাকটিস করুন, ভালো সময় তার সুফল পাবেন। চেষ্টা করবেন উত্তর না দেওয়ার আর কি, কেউ যদি কোনো কথা এরকম বলে ফেলে। ভেহিকেল চালাবেন কিন্তু খুব সাবধানে এই ফেজে। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন আপনার ক্ষেত্রে 11th হাউসের লর্ড 6th হাউসে রয়েছে রাহু যুক্ত হয়ে, তো যার ফলে 6th হাউসকে আমাদের কি বলা হয়, রোগ ঋণ শত্রুর ঘর। 11th হাউস ইজ দ্য রুম অফ দি প্রফিট। যত রকম প্রফিট আছে, স্পেশালি পজিটিভ প্রফিট, তো সেই প্রফিট যতটা আপনার হবে সেটার কিন্তু একটা বড় অংশ আপনার এই 3টে কাজে ব্যয় হয়ে যাবে, অর্থাৎ রোগ ঋণ শত্রুকে যতটা সম্ভব ব্যালেন্স করতে। বাট প্রোভাইডেড এখানে একটা পজিটিভ জায়গা যেটা আছে, আপনি যদি গত 3 মাস যাবত কোনো কাজে কনস্ট্যান্ট একটা আপনার প্রভাব বলুন, আপনার কাজ বলুন, সেখানে আপনি করে যেতে থাকেন, অর্থাৎ হ্যামারিং করে যেতে থাকেন, তো এই সময় কিন্তু তার বেনিফিট আপনি অবশ্যই পাবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি মার্চ মাসে 10 তারিখ শুরু করেই পাবো, তাহলে কিন্তু অলমোস্ট আপনি পাবেন না। অর্থাৎ আপনার অ্যাজ ইউ শো ইউ রিপ রাইট নাও, যেটা আগে হয়েছে তার ইফেক্ট পাবেন। 6th হাউসে কিন্তু কিছুটা রেট্রোস্পেক্টিভ এফেক্টও আছে, হ্যাঁ, 7th হাউসের 12th হাউসে, তো রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেয় এখান থেকে, কিন্তু সেটা অন্তত 3 মাস আগে করতে হয়। শনি আছে বলে যারা ধরুন গত 2.5 বছর 3 বছর ধরে কোনো মনে করুন কোনো রিসার্চ সেক্টরে, বা ধরুন কোনো এমন কোনো সেক্টর আছে যে সেক্টরে অনেক দিন ধরে কাজ, কোনো ঐতিহাসিক কোনো লিপি পড়ে ফেলা, এই ধরনের কাজে দীর্ঘদিন ধরে তারা চেষ্টা করে আসছে, এ সময় কিন্তু হট করে তার পাঠোদ্ধার হওয়া বা সেই ধরনের কোনো রিসার্চ রিলেটেড কাজ কিন্তু এই সময় সফলতার মুখ দেখা, তার কিন্তু যথেষ্ট পজিটিভ চান্সেস আর দেয়ার। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাকে পজিটিভ আউটফ্লো কিন্তু দেবে, কিন্তু খরচও দেবে। বারবার যেটা বলছি যে 6th হাউস কিন্তু নেগেটিভ ফল দেয়, কিন্তু সেই নেগেটিভ ফলের যদি পূর্ববর্তী ফলটা বেটার থাকে তাহলে কিন্তু সে অতটা নেগেটিভ ফল দেয় না। তা আপনার যদি সেটা না থাকে, আপনি যদি কনস্ট্যান্টলি একটা জায়গায় মনে করুন কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটে আপনি কাজ করেই যাচ্ছেন, পরিশ্রম করছেন, তাহলে কিন্তু আপনাকে দেবে না। হ্যাঁ, আউটফ্লোটা এ সময় বাড়িয়ে দেবে, খরচটা বাড়িয়ে দেবে, শরীরের জন্য খরচ হতে পারে, বা যারা ধরুন আপনার কাছে কোনো কারণে টাকা পয়সা পান তারা কিন্তু এ সময় প্রেশার বাড়িয়ে দিতে পারে। দিস থিংস মে হ্যাপেন। হ্যাঁ, তো সেটা থেকে একটু কেয়ারফুল থাকবেন। প্রচুর অপরচুনিটি আসবে কাজের, নতুন অর্ডারের অপরচুনিটি আসবে, যেহেতু রাহু আছে এবং রবির সাথে যুগল হচ্ছে মোটামুটি 19 তারিখে গিয়ে 18 তারিখে গিয়ে, তো যার ফলে প্রচুর পরিমাণে অপরচুনিটি কিন্তু আপনাকে শুরুতেই দিয়ে দেবে 14 থেকে 20 তারিখের মধ্যে। তো সেগুলোকে যদি কৌশলে কাজে লাগাতে পারেন বেছে, কারণ রাহু আছে মানে কিছু জিনিস দেবে সেগুলো কিন্তু ফ্রড। তো যদি 10টা জিনিস আসে, তো 5টা জিনিস যদি আপনি পজিটিভলি কাজে লাগাতে পারেন, সেটাই আপনার জন্য কিন্তু পরবর্তীকালে আবার বেটার ফল দেবে। পার্সোনাল লাইফে কিন্তু আমি একটুখানি ইগো বা ধরুন একটু ইমোশন ভিত্তিক কনফ্লিক্ট লক্ষ্য করছি, যেটার মধ্যে খুব লজিকের খুব একটা যোগ দেখতে পাচ্ছি না। কিন্তু তাও বলবো, যে অনুষ্ঠান শুনছেন সে নিজেকে যতটা সম্ভব একদম বটম এন্ডে নিয়ে আসবেন। হ্যাঁ, তাহলে কিন্তু দেখবেন আরেকজন অটোমেটিক্যালি বিষয়টির সাথে ঠিক হয়ে যায়। আর দুজনেই যদি একটা জায়গায় থাকে তাহলে ইগোর লড়াইটা বেশিক্ষণ ধরে চলে, সেটা খুব একটা কার্যকরী কিছু হয় না। সুগার এবং প্রস্টেট এবং ডান দিকের কিডনি নিয়ে সাবধান থাকবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 10th হাউসের লর্ড 5th হাউসে আছে রাহু যুক্ত হয়ে, তো ন্যাচারালি এটাকে খুব পজিটিভ মানে কেন্দ্র কোণের যোগ হিসাবে দৃষ্ট হয়। কিন্তু বারবার বলছি রাহু ইজ মানে প্রেজেন্ট ওভার দেয়ার, তো রাহু কি করবে, পজিটিভ গুণটাকে না কমিয়ে দেবে নর্মালি। তথাপি আমি বলবো যারা একটু বুদ্ধি এবং একটু সজাগতার সাথে কাজ করতে পারবেন তারা কিন্তু অবশ্যই পজিটিভ বেনিফিট এখান থেকে লাভ করতে পারবেন, সে নিয়ে সন্দেহ নেই। কাজের জায়গায় কিন্তু আপনার যথেষ্ট ভালো গ্রোথ শো করছে, এবং আপনার যে ফোকাস যেটা বেশ কিছুটা
ধরুন আপনার লগ্নপতি বকরি থাকাকালীন যে জায়গাটা থেকে আপনাকে বেশ কিছুটা ওপেক স্টেট দিয়েছে, সেটা 15 তারিখ যেতে যেতে অনেকটা পজিটিভ গ্রোথ আপনাকে দেবে, এবং 21 তারিখ মঙ্গল নবাংশে সে কিন্তু কর্কটের ঘরে, ক্ষমা করবেন, সে কিন্তু আমাদের মিথুনের ঘরে প্রবেশ করে যাবে। তো সেটাও আপনার ক্ষেত্রে কিন্তু বেশ পজিটিভ ফল প্রদান করবে। আপনি হয়তো ভাবছেন 8th হাউসে, কিন্তু সেটা আপনার ক্ষেত্রে বেশ পজিটিভ ফল প্রদান করবে, নিঃসন্দেহে থাকুন। কর্মক্ষেত্রে, নিজের কাজের ক্ষেত্রে ফোকাস ওরিয়েন্টেড, নিজের কাজকে মানে কর্মকে ধর্ম হিসাবে মেনে নেওয়া এবং সেই মতো কাজ করা, এবং দেখবেন আপনি আপনার যে অফিসে কাজ করছেন বা ব্যবসা করছেন সেখানে না আপনি সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে চলবার একটা খুব ভালো ক্ষমতা পাবেন, যেটা আপনাকে সবার মধ্যে কিছুটা বেশ জনপ্রিয় করে তুলবে। এবং আপনার কাজ দেখবেন সব মানে আগ্রহের সাথে বহু মানুষ এসে বলবে যে আমি কিছুটা করে দিচ্ছি, এতটা ওয়ার্কলোড আপনি নিতে পারছেন না, আমি আপনাকে যে এসে তারা কিন্তু সেই সহায়তাটা প্রদান করবে। শুধু একটু চোখ কান খোলা রাখবেন আর বুদ্ধিটাকে সজাগ রাখবেন, কোনো সময় বিতর্কের মধ্যে ঢুকবেন না। 5th হাউস ইজ এ ভেরি এসেনশিয়াল রুম, যে রুমে রাহু রবির যোগ থাকা ভালো নয়, তথাপি বকরি শুক্র মঙ্গল আছে, শনিও অলমোস্ট অ্যাবাউট টু এন্টার ইনটু দ্যাট রুম, তো ওখানে একটা জিগজ্যাগ পজিশন হয়ে রয়েছে। তো যখন কোনো জায়গার কোনো রুম ওভারবার্ডেন থাকে, তখন সেই রুমের যে কার্যপ্রণালী এটাকে যতটা সম্ভব লেজার ওয়েতে বহন করতে হয়, হালকাভাবে বহন করতে হয়, তো তাহলে সেই জিনিসটার থেকে ইম্প্যাক্ট কম হয় বা তার নেগেটিভিটিগুলো অনেকটা ডাইভারশন করানো যায়। তো এক্ষেত্রে প্রত্যেক দিন যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে নিজের কাজকে ডিসেন্ট্রালাইজ করবেন, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন, এবং সবার একটা পার্সোনাল খেয়াল রাখবার চেষ্টা করবেন। আপনি যদি কোনো জায়গার বস হন তাহলে তো অবশ্যই করবেন, বা আপনি যদি কারোর নিচে কাজ করছেন তাহলেও আপনি নিজের বসের খেয়াল এগুলোতে রাখবেন, এতে মিউচুয়াল জায়গাটা খুব বেটার থাকে। পার্সোনাল লাইফে কিন্তু যথেষ্ট ভালো জায়গা শো করছে, আপনার স্পাউসের সাথে রিলেশন বেটার থাকবে, কোনো বিবাহের পূর্বে যদি কোনো সম্পর্ক থাকে সেই সম্পর্কের মধ্যেও কিন্তু হেলদি রিলেশন এখানে শো করছে। শুধু একটা জিনিস, আপনি যদি ফিমেল হন, জাতিকা হন, তাহলে যে ছেলেটির সাথে আপনার সম্পর্ক আছে তার পরিবার নিয়ে কোনো বিতর্কিত কথা বলবেন না। হয়তো আপনি কিছু বুঝতে পারলেন যে তার পরিবারের কোনো একজন সদস্য বা সদস্যার নেগেটিভ কিছু আছে যেটা আপনার পক্ষে খুব বেটার নয়, আপনি সেটাকে উল্লেখ করবেন না, সেটাকে খুব কৌশলে ইগনোর করে বেরিয়ে যাবেন, তাহলেই কোনো সমস্যা হবে না। লিভার, প্যানক্রিয়াস এবং ফিমেলদের ক্ষেত্রে ওভারি রিলেটেড পোর্শন থেকে কিন্তু সাবধান থাকবেন। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 9th হাউসের লর্ড 4th হাউসে রয়েছে, এটাও একটি রাজ্য হিসাবেই দেখানো যায়, কিন্তু রাহু যুক্ত হয়ে রয়েছে। এছাড়া যখন রবি ঢুকবে তার পরের দিনই বুধ বকরি হয়ে যাবে, শুক্র তো আগে থেকেই বকরি আছে। তো তার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে আপনার পরিবারের যে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি আছে সেটা সেই জিনিস ঘটবে, কিন্তু আপনি তার পুরোপুরি তার যে সাক্ষী বা তার সাথে নিজেকে সম্পূর্ণরূপে ঢেলে দেওয়া সেই জায়গাটা কিন্তু আপনি পাবেন না, তার থেকে একটু কম পাবেন। বা আপনাকে চেষ্টা করবে, ধরুন বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, আপনার পিতামাতা বা আপনার স্বামী স্ত্রী যিনিই হন না কেন তিনি আপনাকে চেষ্টা করছেন ইনভলভ করার, কিন্তু কোনো না কোনো মানসিক জটিলতা বা কোনো ইগো প্রবলেম বা কোনো কারণে আপনি না নিজেকে কিছুটা গুটিয়ে রাখবেন এই সময়। তো যেটা কিন্তু আপনার মধ্যে এক ধরনের অদ্ভুত মেন্টাল অ্যাংজাইটি বা একটু হাইপার টেনশন এগুলো কিন্তু তৈরি করবার সম্ভাবনা আছে। কর্মসূত্রে কিন্তু প্রচুর ভ্রমণের যোগ রয়েছে। যদি চাকরি করেন এমন হতে পারে যে আপনি কোথাও ট্রেনিং দিতে যাচ্ছেন, বা আপনার এমন কোনো কাজ যেখানে আপনি মনে করুন একজন ইঞ্জিনিয়ার বা আপনাকে কোনো জায়গায় সফটওয়্যার সারাতে যেতে হচ্ছে, এরকম কিন্তু জার্নি আপনার হবে। সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত অর্থ লাভেরও সুযোগ আছে, আবার কিন্তু কিছু অ্যাবর্টিভ জার্নিরও সুযোগ আছে।
যে পুরো জার্নিটা কিন্তু ফেইল হবে, অর্থাৎ হয় আপনি কাজে সাকসেস হতে পারবেন না, আপনার থেকে সিনিয়র লোকের সেখানে প্রয়োজন আছে, অথবা যে কাজটার জন্য ডাকা হয়েছে সেই কাজটার অ্যাকচুয়াল আপনি তার লোকই নন। এরকম ধরনের কিছু মিসকনসেপশন কিন্তু তৈরি হতে পারে। এক্সপোর্ট ইম্পোর্টের কাজ যারা করেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে, এ সময় নিজের ব্যবসাকে বাড়ানোর বা কোনোভাবে ধরুন কোয়ান্টাম বলুন বা তার পেরিফেরি বলুন, যেদিক থেকেই বলুন সেটা বৃদ্ধি করবার জন্য কিন্তু বেস্ট টাইম এটা দৃষ্ট হচ্ছে। যদি কোনো ব্যাংক লোন বা এগুলোর মাধ্যমে বিজনেস বাড়াতে চান সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা দৃষ্ট হচ্ছে না। বৃহস্পতি পূর্ণমাত্রা এক্ষেত্রে সাহায্য করবে রবিকে। পার্সোনাল লেভেলে কিন্তু আপনার স্পাউসের সাথে সম্পর্ক আমি খুব নেগেটিভ এখানে দেখছি না কিছু। যদি ব্যক্তিগত হরোস্কোপে খুব খারাপ না থাকে তাহলে কিন্তু বিষয়টি আমি মাত্রা অতিরিক্ত নেগেটিভ দেখছি না। তবে দুজনেরই স্বল্পবিস্তর ইনিশিয়েটিভ দরকার হবে বিষয়টিকে একটা লেভেল পর্যন্ত টিকিয়ে রাখবার জন্য। কোনো একজনের প্রচেষ্টায় ব্যাপারটা কিন্তু পুরোপুরিভাবে শান্তিপূর্ণ জায়গাটা থাকবে না, দুজনই দুজনকে প্রপারলি বুঝতে হবে। সন্তান আসার কিন্তু খুব ভালো, যারা নিতে চাইছেন তাদের জন্য খুব ভালো যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। যাই হোক, মোটের উপরে সময় খারাপ নেই, তবে যাদের সন্তান একটু বড় হয়েছে তাদের কিন্তু শিক্ষার জন্য একটু অতিরিক্ত খরচের কিন্তু যোগ এখানে দৃষ্ট হচ্ছে, তবে সেটা পজিটিভ আকারে। নার্ভাস সিস্টেম এবং প্যানক্রিয়াস দুটোর একটু বেশি রকম খেয়াল রাখবে। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি দিই, 8th হাউসের লর্ড 3rd হাউসে বসে আছে এবং রাহু যুক্ত হয়ে বসে আছে, এটাকে খুব বেটার যোগ বলা যায় না। 3rd হাউস ইজ দ্য 8th হাউস অফ 8th হাউস ভাবাদভাব। তো সেক্ষেত্রে কি হবে, আপনার যত রকম কনভিকশন আছে, কারেজ আছে, ধরুন ডিটারমিনেশন আছে, সেলফ ডিটারমিনেশন আছে, বা ধরুন ভিগিয়ার আছে, এগিয়ে যাওয়ার যে ক্ষমতা আছে, সেগুলোকে না কোনো অদ্ভুতভাবে সেগুলো কিছুটা ডিফার্ম হয়ে যেতে দেখবেন। মানে তার কার্যকারিতা কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য হ্রাস পাবে। ডিসিশন মেকিং এবিলিটির ক্ষেত্রেও বেশ কিছুটা কিন্তু আপনি হীনমন্যতায় ভুগবেন প্রপার সিদ্ধান্ত না নেওয়ার জন্য। এবং কারেজ বলুন, এগুলো কিন্তু বেশ অদ্ভুত ধরনের একটা অ্যাপ্রিহেনশন বা কিছু চিন্তা ভাবনা, যেগুলোকে আপনার মধ্যে একটা ভীষণভাবে একটা পেছন দিকে চলার প্রবণতা কিন্তু এক্ষেত্রে তৈরি করবে। অর্থাৎ যতটা সম্ভব সামনে এগোনোর থেকে মনে হবে একটা ডিফেন্ডিং রোল আমি এক্ষেত্রে প্লে করি, যেটা কিন্তু খুব নেতিবাচক ইম্প্যাক্ট এ সময়। তো সেই বিষয়ে আগে থেকে একটু সতর্ক থাকবেন। হ্যাঁ, অবশ্যই কিছু জায়গায় ফ্যামিলি ম্যান বা যারা মিড এজে চলে এসছেন কিছুটা ডিফেন্সিভ থাকা ভালো, কিন্তু তার মানে এতটাও নয় যে সেটা আপনার দৈনন্দিন জীবনের নর্মাল কার্যকারিতা বা রুটিনগুলোকে নষ্ট করে। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, এই সমস্ত জায়গায় কিন্তু এই ইম্প্যাক্ট কার্যকারিতা থাকবে আর কি, পরিষ্কারভাবে। এবার সেক্ষেত্রে যদি এমন চাকরি করেন যেখানে সিকিউরিটি খুব বেশি আছে, সেক্ষেত্রে হয়তো এতটা প্রভাব দৃশ্যত বোঝা যাবে না। কিন্তু যেখানে ধরুন আপনার কিছু প্রত্যেক দিন আপনাকে কিছু কাজ শো করতে হবে, দেখাতে হবে, অথরিটি আপনাকে যে কাজ দেবে তার একটা অংশ তারা বুঝে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে নিত্য নৈমিত্তিক কনফ্লিক্ট কিন্তু তৈরি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু একই ধরনের হতে পারে, যেটা কিন্তু আপনার বেশ কিছু যারা ধরুন আপনাকে অর্ডার প্লেস করছেন তারা কিন্তু আপনার ওপরে কিছুটা বীতশ্রদ্ধ বলুন বা ধরুন কিছুটা বিশ্বাস হারানো, এই সূত্রে আপনার থেকে কিন্তু কিছুটা দূরে চলে যাওয়ার প্রবণতা এই সময়ে তৈরি হবে, যেটা কিন্তু নেতিবাচক। এবং এটা কিন্তু আপনাকে এরকমও হতে পারে যে আপনাকে কিন্তু নতুন কোনো ডোমেইন বা নতুন কোনো ভেঞ্চারের দিকে যাওয়ার দিকে ঠেলতে পারে। মানে ধরুন আমার এই ফিল্ডে কিছু হচ্ছে না, সুতরাং আমি অমুক জায়গায় কাজ করে দেখি, সেটা বেটার হবে। যেটাই করুন না কেন এই সময়টাই মোটামুটি 1 মাস 8-10 দিন আপনার মধ্যে এই সমস্যাটা থেকেই যাবে কম বেশি, তারপরে কিন্তু পরিস্থিতি অটোমেটিক্যালি ঠিক হবে। সুতরাং একটু ধৈর্য ধরে যদি কাটিয়ে দিতে পারেন সময়টা, তাহলে কিন্তু বিশেষ কিছু সমস্যা হবে না। এক্সপেন্ডিচারের ক্ষেত্রে যতটা সম্ভব
চেষ্টা করবেন যে রাশ টানার যতটা পারা যায় আর কি। আর পার্সোনাল লাইফ মানে পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু ভীষণ মিসআন্ডারস্ট্যান্ডিং ইগোভিত্তিক সমস্যা তৈরি হতে পারে, যেটা কিন্তু দুজনের মধ্যে ছোটোখাটো লড়াই, এবং সেটা যদি ছকের নেগেটিভিটি বেশি থাকে তবে সেই লড়াই কিন্তু অনেকটা দূর পর্যন্ত প্রপাগেট করতে পারে। সেই বিষয়েও সাবধান থাকবেন। চেষ্টা করবেন বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস, বুদ্ধি দিয়ে হোক, যে কোনো প্রসেসে শান্তি এবং শৃঙ্খলা এবং একটা লেভেল পর্যন্ত কাজকর্মের মধ্যে দৃঢ়তা নিয়ে কাজে এগোনোটাই বেটার। কাজে এগিয়ে পড়লে কিন্তু সেখান থেকে নেগেটিভিটি হওয়ার চান্স নেই, কিন্তু আপনি এগোনোর আগে এত কিছু চিন্তা করে ফেলবেন যে এগোনোর পথেই কিন্তু আপনাকে ভীষণভাবে বাধা দান করবে। শরীরের ক্ষেত্রে বলবো যাদের লিভার অংশ, স্প্লিন অংশ দুর্বল আছে সাবধান। হার্টের যাদের সমস্যা আছে তারা কিন্তু ডক্টরের শরণাপন্নে থাকবেন বা দেখিয়ে নেবেন। যাদের কোনোভাবে রিউমেটয়েড প্রবলেম আছে বা কোনোভাবে সাইটিকার সমস্যা আছে তারা কিন্তু বেশ সাবধানতা অবলম্বন করবেন এই সময়। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলিটি দেখুন, রবি 7th হাউসের লর্ড, সে 2nd হাউসে রয়েছে। আমি একটু আগে বললাম যে 7th হাউস অলওয়েজ রিপ্রেজেন্টস, আপনি ব্যতিরেকে যা আছে সব কিছু 7th হাউস দিয়ে রিপ্রেজেন্ট করা যায় কম বেশি। সেক্ষেত্রে আপনার স্পাউস আছে, সেক্ষেত্রে আপনার বিভিন্ন রকম ব্যবসার ক্ষেত্রে যে বন্ধু বান্ধব আছে যারা আপনাদের হেল্প করেন, সেটা ধরুন টেকনিক্যাল, আইনত, বা ধরুন ব্যবসাকে গ্রোথ দেওয়ার জন্য যে সাজেশন, সেই সমস্ত। এছাড়া নর্মাল ফ্রেন্ডস আছে যারা, তারাও রয়েছে, এই সমস্ত কিছু। শ্বশুর বাড়ি রয়েছে, সেক্ষেত্রে মানে আপনি জাতক জাতিকা যিনি হন না কেন তার এক্সটেনশন অফ ফ্যামিলিজ রয়েছে। সমস্ত কিছু আপনার ব্যবসা, তার প্রভাব, আপনার মান সম্মান, প্রতিপত্তি, যশ, খ্যাতি আর বিন ডিটারমাইন্ড বাই দ্য 7th হাউস। তো 7th হাউসের লর্ড যখন 2nd হাউসে রাহুযুক্ত হয়ে থাকে তখন সবসময় মনে রাখবেন আপনি যাদের সাথে ডিল করছেন সেই ডিলের ক্ষেত্রে কিন্তু আপনার কথাবার্তা, আপনার কোড অফ কন্ডাক্টে ভীষণ সচেতনতা থাকা উচিত, না হলে কিন্তু সেখান থেকে ভীষণ রকম বিপত্তি ডেকে আনতে পারে। খুব ছোটোখাটো কথার মাত্রা এমন দিকে চলে যেতে পারে যেটা কিন্তু আপনি অ্যাজামশনও করতে পারবেন না, তার ফলটা এমন দিকে যেতে পারে। সুতরাং যখনই কোনো কথা বলবেন, কথাকে চেষ্টা করবেন অল্পতে বলার, কথাকে চেষ্টা করবেন বিবাদাত্মক দিকে নিয়ে না যাওয়ার। কেউ যদি চেষ্টাও করে নিয়ে যাওয়ার, আপনি ব্যাপারটাকে নিউট্রালাইজ করবার চেষ্টা করবেন। কেউ যদি আপনাকে টার্গেট করেও কোনো কথা বলে, আপনি চেষ্টা করবেন নিজেকে শান্ত থাকার। মনে রাখবেন ওইটুকু সময় শান্ত থাকলে পরবর্তী অনেক দিন কিন্তু আবার ঠিক থাকা যায়, আর ওইটুকু অশান্ত হয়ে গেলে বেশ কিছু সময় নষ্ট হয়ে যাবে জীবনের, সেটা কিন্তু কোনো কাজে লাগাতে পারবেন না। সেটা থেকে সাবধান। ব্যবসার ক্ষেত্রে কিন্তু বা চাকরির ক্ষেত্রে কিন্তু স্টেডি গ্রোথ শো করছে। বিশেষত ব্যবসার ক্ষেত্রে এমন ব্যবসা যেখানে কোনো ফরেন কোলাবোরেশনে বা আপনার কালচারের থেকে কোনো বিরুদ্ধ কালচারের লোকের সাথে ব্যবসা করছে। মনে করুন আমরা বাঙালি মানুষ, আমাদের একটা নির্দিষ্ট প্রথা পদ্ধতি, কালচার, খাদ্য বস্ত্র আছে। আবার ধরুন যিনি গুজরাটি, তার কিন্তু একটা অন্যরকম প্রথা পদ্ধতি, কালচার আছে। যেরকমই হন না কেন, আমার দেশের মধ্যেই বলছি, এত বড় দেশ, আমাদের অন্য দেশে সাহায্য লাগে না। বা ধরুন আপনি নর্থ ইস্টে চলে যান, আপনি মণিপুর, মিজোরামে চলে যান, তাদের খাওয়া দাওয়া, ব্যবহারিক পোশাক, ধর্ম, কথাবার্তার সাথে আমাদের কিছু না কিছু পার্থক্য থাকবে। এরকম যাদের বিরুদ্ধ মানে বিপরীতধর্মী কালচারের কোনো মানুষের সাথে যদি আপনি ট্রেড করেন, মনে করুন আপনি মধ্যপ্রদেশ বা ধরুন সাউথ ইন্ডিয়ার কোনো কোম্পানির সাথে ট্রেড করছেন, আপনার ব্যবসা আছে, সেখানে ব্যবসা করছেন, তাহলে কিন্তু আপনার দারুণ গ্রোথ দেবে। অর্থাৎ যত আপনার যেখানে আপনার বসবাস করছেন সেখানকার স্থানকাল পাত্রের কালচারের সাথে যত বিপরীতধর্মী কালচার হবে তত বেটার হবে। এটা বিদেশে হলে তো আরোই বেটার হবে, কারণ সেখানে তো অবশ্যই ডিফারেন্স থাকবে, অনেক কিছু জায়গাতেই থাকবে। তো সেই ধরনের কিন্তু প্রকারভেদ এখানে খুব ভালো দৃশ্য হচ্ছে এবং স্টেডি গ্রোথ দেখাচ্ছে। সেক্ষেত্রে
এবং আপনি যদি আপনার সমসাময়িক ব্যক্তিবর্গের সাথে, আপনার কালিগদের সাথে যদি যথার্থতা মেনটেন করে চলতে পারেন, তাহলে কিন্তু সেটা আরও ভালো ফল আপনাকে প্রদান করবে এবং ফাইন্যান্সিয়াল বেনিফিটও কিন্তু আপনাকে শো করছে। বাট মানিকে কিন্তু রাখতে জানতে হবে বা এনি হুকস অ্যান্ড ক্রুকস। ফোর্থ হাউস এবং ফোর্থ হাউস যেহেতু এখন অত্যন্ত আপনার স্ট্রং রয়েছে, তার ফলে চেষ্টা করবেন যে আপনার যে অর্থ আছে সেই অর্থের একটা বড় অংশ আপনি কোনো ইমুভেবল প্রপার্টি বা এরকম কোনো জায়গায় বিনিয়োগ করবেন, সেটাতে আপনার অর্থটা পরে আপনি সেটাকে লিকুইডেট করে দিলেন, করে নিয়ে ব্যবহার করছেন, সেক্ষেত্রেও কিন্তু করতে পারেন। এটা আপনার ক্ষেত্রে পজিটিভ ফল প্রদানকারী। পার্সোনাল রিলেশনের ক্ষেত্রে কিন্তু আমি কোনো নেগেটিভ দেখছি না। নর্মালি আপনার যে স্পাউস হন তাকে একটু বেশি স্পেস দেবেন, কারণ রবির জায়গাতে একটু বেশি স্পেস দিতে হয়। সেটা যেভাবেই হোক, তিনি যদি ইমোশনাল হন তাহলে তাকে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতার স্পেস দেবেন, দেখবেন তাহলে সে বেটার থাকবে। তার স্পেস অ্যাকুয়ার বেশি লাগবে তাকে, তো তাহলেই সে বেটার থাকবে। এবং আপনি যেহেতু তাকে চেনেন অনেক দিন ধরে, তার সম্পর্কে মোটামুটি আপনার একটা ধারণা আছে, সুতরাং সেই ধারণা অনুসারে চলবেন। আমি বড় কোনো নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না। যারা সন্তান নেওয়ার প্ল্যান করছেন তাদের কিন্তু সন্তান হওয়ার আসার ক্ষেত্রে খুব ভালো সময় দৃশ্য হচ্ছে। লোয়ার অ্যাবডোমেনের ডাইজেশন পার্ট থেকে কিন্তু সাবধান থাকবেন, বিশেষত ধরুন লোয়ার লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, লোয়ার ইন্টেস্টাইন, আপার কোলন, এই সমস্ত পোর্শন। মীন লগ্নের ক্ষেত্রে আপনাদের বলে দিই, দেখুন রবি এক্ষেত্রে 6th হাউসের লর্ড, সে আপনার লগ্নে গিয়ে বসবে এবং সেখানে রাহু অলরেডি অবস্থান করছে, বকরি শুক্র আছে এবং বুধও বকরি হয়ে যাবে যেদিন রবি ঢুকবে তার পরের দিন। তো এখানে না একটা অদ্ভুত ধরনের স্টেট তৈরি হবে, যেটা আপনার মেন্টাল স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল স্টেট বোথ আর বিং ডিস্টার্বড। তো বিশেষত ফিজিক্যাল থেকেও মেন্টাল স্টেট আপনার ভীষণভাবে এক ধরনের ডিপ্রেশন, লোনলিনেস, এক ধরনের বলতে পারেন খুব নেতিবাচক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে অগ্রসর হবে এবং সেটা না আপনার যে ফিজিক্যাল হেলথকে ভীষণভাবে এফেক্ট করবে। যত রকম মানে বিশেষত নার্ভাস সিস্টেমের উপরে এফেক্ট, আমাদের হজম শক্তির উপরে এফেক্ট, আমাদের ঘুমের উপরে এফেক্ট, এগুলো কিন্তু করবে। যাদের শরীরের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ডিসঅর্ডার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই এফেক্টের একটা মানে প্রভাব তার উপরে পড়বে। মোটের উপরে এই সময়টাকে কিন্তু বেটার হিসাবে কনসিডার করা যাচ্ছে না এবং ভীষণভাবে একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাবে। দেখুন এই যে ফেজটা যাচ্ছে না, এই ফেজটা এমনিতেই একটা হেভি ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের সময়, হেভি। এবং পৃথিবীতে মাত্র 2 থেকে 3% মানুষ আছে যাদের কাছে এখন একটা বাল্ক অ্যামাউন্ট অফ মানি আছে এবং বাদবাকি যে বড় সংখ্যক মানুষ আছে তাদের কাছে কিন্তু খুব মডারেট অ্যামাউন্ট অফ মানি আছে এবং 40% এমন মানুষ আছে যাদের কাছে কিন্তু খুব কম অ্যামাউন্টে মানি আছে। যার ফলে এই সময় মানির ফ্লোই মার্কেটে হতে চাইবে না, কোনো না কোনোভাবেই হতে চাইবে না, কোনো অনুষ্ঠান ব্যতিরেকে। যার ফলে মানির ফ্লো যেহেতু হবে না, ফলে ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রিজগুলো আছে সেগুলো কিন্তু বেশ কিছুটা সাফার করবে এ সময়। তার ফলে সেখানে যারা কাজ করছেন তাদেরও কিন্তু কর্মক্ষেত্রে এক ধরনের সিকিউরিটির অভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে পুরো সার্কেলটাই গেটিং ডিস্টার্বড। তা আপনার ক্ষেত্রেও কিন্তু সেই ধরনের ডিস্টারবেন্স শো করছে। আমাকে 2-1 ফোন করে বলেছে যে আমরা এমন চাকরি করি যেটা চাকরি যাওয়ার যোগ নেই, পার্মানেন্ট সার্ভিস করি। আর অসুবিধা নেই, তাহলে কিন্তু আপনারা হেলথের দিকে নজর দেবেন বা আপনারা যদি আপনাদের কাছে যদি কেউ টাকা পয়সা কোনোভাবে ধার দেনা থাকে তাহলে সেই জায়গাগুলোতে আপনারা নজর দেবেন। নাহলে কিন্তু সেখান থেকে আপনাদের এক্সপেন্ডিচার বাড়িয়ে দিয়ে ইনকামটাকে কিন্তু ও লো করে দেবে। এটা কিন্তু একদম লো ইনকামের জায়গা, মানে কোনোভাবেই এটাকে পজিটিভ আকারে আনা যায় না এবং অনেক ক্ষেত্রে বড় করতে হয়। বা ধরুন পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ আছে
তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় যদি নেগেটিভ দশা থাকে তাহলে কিন্তু শরীর মানে শারীরিকভাবেও কিন্তু বেশ চ্যালেঞ্জিং টাইম এটা কিন্তু যায়, সে নিয়ে কিন্তু বলার কোনো উপেক্ষা থাকে না। ব্যবসার ক্ষেত্রে আপনাদের বলবো, ব্যবসা বা চাকরি যে কোনো জায়গায় বলবো, কিন্তু এই সময়টা চাকরি যারা করেন চেষ্টা করবেন বসের সাথে, আপনার সিনিয়র অথরিটির সাথে কিন্তু সম্পর্ক বেটার রাখতে, না হলে কিন্তু কোনো না কোনোভাবে আপনি একটু কুনজরে চলে আসতে পারেন, বা কারোর কলিউশনের দ্বারা, যেহেতু রাহু অলরেডি রয়েছে, আপনি রাহু কেতুর অ্যাক্সেসের উপরে রয়েছেন, রাহুর জন্য আপনি কিছু নেগেটিভ কিছু রিমার্ক আপনার জন্য করা হতে পারে, যার দরুন আপনার কিছু এমন সিচুয়েশন হতে পারে আপনি পজিটিভ আপনার আউটপুট দেওয়া সত্ত্বেও আপনি আপনার বসের কাছে কিন্তু খারাপ প্রতিপন্ন হয়ে যেতে পারেন। তার ফলে আপনি প্রত্যেক দিন কি কাজ করছেন না করছেন সেটার কিন্তু একটা মিনিমাম জায়গা আপনি আপনার বসকে জানাবেন যে আমি এতটা কাজ করেছি বা এতটা করছি, এটা হচ্ছে না বা এটা আমি চেষ্টা করছি, যাতে ক্লিয়ার থাকেন আপনি। আর 2 নম্বর হচ্ছে, যদি ব্যবসা করেন তাহলে কিন্তু এই সময় কোনো রকম অতিরিক্ত বিনিয়োগ বা এগুলো করার ক্ষেত্রে প্রপারলি এক্সপিরিয়েন্স লোকের আপনি তার যে অভিব্যক্তি আছে সে শুনে আপনি করবেন। ছক অনুসারে কিন্তু সেটা একেবারেই পজিটিভ শো করছে না, যদিও আমি তো অ্যাসেন্ডেন্ট ধরে বলছি একদম সুপারফিশিয়ালি, তবুও আপনি কারোর কোনো একজন ব্যক্তির কাছ থেকে জেনে নিয়ে তারপরে বিনিয়োগ করবেন, সেটা এক্সটেনশন হোক ব্যবসার বা অন্যান্য যে কোনো প্রকৃতিগত তার মানে অ্যাম্পলিফিকেশন হোক, সেটা একটুখানি জেনে নেবেন। মোটের উপরে কিন্তু এই সময় আপনার গেইনও আমি ভালো দেখতে পাচ্ছি না, যে পরিমাণ গেইন আপনাকে দেওয়া উচিত তার থেকে কিন্তু এই সময় আপনাকে কমই দেবে, বা যদি নেগেটিভ দশায় থাকেন সেটা কিন্তু অলমোস্ট না দেওয়ার কাছাকাছি চলে যেতে পারে। তো দুটোর বিষয়ে কিন্তু আপনি সাবধান থাকবার চেষ্টা করবেন। তো তার ফলে আপনার যেটা প্রাইমারি উদ্দেশ্য থাকবে যতটা সম্ভব টাকাকে বাঁচানোর, সেটা আপনি মে মাসের পরে গিয়ে আস্তে আস্তে কাজ করুন, সেটা আপনার জন্য বেটার ফল দেবে। পার্সোনাল লাইফে কিন্তু আপনাকে বেশ কিছু ডিফিকাল্টিজ এবং বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবিলা কিন্তু করতে হবে। স্পেশালি আপনি যদি ফিমেল হন তাহলে বেশি করতে হবে, মেল হলে কম্পারেটিভলি কম করতে হবে, কিন্তু করতে আপনাকে হবে। বহু ক্ষেত্রে সম্পর্কটা না এক ধরনের অ্যাডজাস্টমেন্টের মতন চলতে থাকবে, সেটা যে প্রপারলি মানে খুব প্রেম ভালোবাসা এক ধরনের ইমোশন প্যাশন দ্বারা প্রপারলি চালিত হবে না, খুব এক ধরনের খুব একটা স্টিরিওটাইপ রিলেশনের মধ্যে দিয়ে আপনি এ সময় যাবেন। তবে এটা লং টার্ম নয়, এটা কিছু দিনের ব্যাপার, তারপরে আবার পরিস্থিতি ঠিক হয়ে যাবে। লিভারের খুব বেশি করে যত্ন নেবেন এ সময়, হ্যাঁ, তাহলেই ঠিক থাকবে। ভালো থাকবেন।